ওকে, সো এবার আমরা ডিসিশন টেবিল টেকনিক দিয়ে টেস্ট কেস ডিজাইন করব আমরা। তো ডিসিশন টেবিল বলতে যেটা বোঝায়, আমরা এর আগে যেগুলা টেস্ট টেকনিক ইউজ করলাম যেমন ইসি অ্যান্ড বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, এরা ছিল হচ্ছে আইসোলেটেড ইনপুট কন্ডিশন নিয়ে কাজ করতো। কিন্তু আমরা জানি যে আমাদের কোনো একটা ভেরিয়েবল অন্য আর একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, যে একটার কন্ডিশন আর একটার উপরে ডিপেন্ডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন টেবিল ইউজ করতে হবে। So an input condition may have an effect only in combination with other input conditions. So আমাদের ইনপুট কন্ডিশনটা অন্য আরো অন্য ভেরিয়েবল গুলোর কন্ডিশনের উপর বা অন্য কন্ডিশনের উপর ডিপেন্ড করে হইতে পারে। তো সেই ক্ষেত্রে যখন হবে তখন আমরা কিন্তু আর নর্মালি ইসি অ্যান্ড বিভি দিয়ে করতে পারবো না। So all previously described methods do not take into account the effect of dependency and combination. তার মানে আমার দুইটা টার্ম থেকে আমার আসছে, একটা ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে কম্বিনেশনস। কারণ আমরা প্রথমে ইসিতে দেখছিলাম ওখানে কিন্তু কন্ডিশন আছে, কারণ আমি যখনই বলবো রেঞ্জ তার মানে কন্ডিশন। হ্যাঁ, কোনো একটা কিছু বললে সেটা কন্ডিশনই হয় আসলে, যখন ক্লাসিফাই করছি কন্ডিশন। কিন্তু ডিপেন্ডেন্সি আছে কিনা, কম্বিনেশনস অফ আছে কিনা, কন্ডিশন আছে কিনা, সেগুলোর উপরে। ইউজিং ফুল সেট অফ কম্বিনেশনস of all input equivalence classes usually leads a very high number of test cases. So আমার যখন অনেকগুলা ডিপেন্ডেন্সি বা কম্বিনেশন তৈরি হবে তখন দেখা যাবে যে অনেক বেশি নাম্বার অফ টেস্ট কেস তৈরি হবে, যেটাকে আমরা বলছি টেক্সট এক্সপ্লয়শন হতে পারে। With the help of cause and effect graph and the decision table derived from them, so the amount of possible combination can be reduced systematically to a subset. তার মানে আমার যদি হাই নাম্বার অফ টেস্ট কেস হয়ও, যদিও আমি যদি দেখি যে পসিবল টেস্ট কেস হতে পারে ভেরি হাই নাম্বার, কিন্তু তারপরে যদি ডিসিশন টেবিল বা কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফ ইউজ করি ড্রাস্টিক্যালি কমানো সম্ভব, বাট 100% কভারেজ হবে। তাহলে এই টুলসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানা। আদারওয়াইজ আপনারা তো একদম মনে করবেন যে এই যে ডিকশনারি মুখস্থ করার মতো টেস্ট করা শুরু করবেন, এক্সহস্টিভ টেস্টিং হয়ে যাবে তখন। সো এক্সহস্টিভ টেস্টিং থেকে বাঁচার জন্য ডিসিশন টেবিল, কজ ইফেক্ট গ্রাফ হচ্ছে একটা টুলস এগুলা। সো দিস কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফ যদি আমরা বলি, কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফ একটা ডায়াগ্রামের মতো হবে এটাও। সো এই ডায়াগ্রামটার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে ইফেক্ট। ভেরি সিম্পল চিন্তা ভাবনা। কিরকম, যদি কোনো কজ হয় তাহলে তার ইফেক্ট হবে, যদি এরকম হয় তাহলে রুলস হচ্ছে বা মেথডস হচ্ছে আমাদের অ্যাসারশন বলা হয়। অ্যাসারশন মানে হচ্ছে ইফ কজ এ হ্যাপেন দেন দ্য ইফেক্ট উইল বি হ্যাপেন, না ইফেক্ট হবে, তার মানে এটাকে বলা হয় অ্যাসারশন। তার মানে পজিটিভ, ও আসলে আমি যাব, মানে ও আসলে আমিও যাব, মানে সে যদি পিকনিকে যায় তো আমিও যাব, এটা হচ্ছে অ্যাসারশন বলে। নেগেশন হচ্ছে উল্টাটা, যদি সে পিকনিকে উপস্থিত হয় তাহলে প্রোগ্রামে থাকে তাহলে আমি থাকবো না, তার মানে হচ্ছে হিংসা আছে আমাদের, তাই না, এরকম। সো এটা হচ্ছে নেগেশন, উল্টাটা নট, আমরা বলি নট। আর হচ্ছে অর মানে হচ্ছে যদি এ অর বি যে কোনো একটা হয় তাহলে ইফেক্ট ই হবে। তো এটার নোটেশন হচ্ছে, নেগেশনের নোটেশন হচ্ছে টিল সাইন, আর অর এর হচ্ছে ভি সাইন, আর এন্ড যদি হয় বোথ যদি ট্রু হয় তাহলে ইফেক্ট হবে, সেটা হচ্ছে এ এর মতো সাইন, ক্রেট। তাহলে এই নোটেশন গুলো আমার জানা থাকলো। এখন আমরা দেখি ডিসিশন টেবিলের স্ট্রাকচার কেমন। আমরা জানি ডিসিশন টেবিলে 4টা কোয়াড্রেন্ট থাকে। স্যার অ্যাসারশনের ওখানে তো কোনো মানে নোটেশন দেখলাম না, তো ব্ল্যাঙ্ক দেখলাম। কিছু নাই, মানে একটা সিঙ্গেল লাইনই নোটেশন। ও আচ্ছা। আপনি যদি বলেন যে ইয়েস, ইয়েস এর আবার এত কি চেহারা চেঞ্জ করার দরকার নাই, আমরা যেগুলো এক্সেপশনাল কেস সেগুলোকে আলাদা করি। আচ্ছা। তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে ডিসিশন টেবিল। ডিসিশন টেবিলে 4টা কোঅর্ডিনেট থাকে। একটা হচ্ছে কন্ডিশন বলে, বা অনেকে বলে কন্ডিশন স্টেপ, আর হচ্ছে কন্ডিশন এন্ট্রি,
আর এটা হচ্ছে অ্যাকশন স্টেপ, আর হচ্ছে অ্যাকশন এন্ট্রি। ভেরি সিম্পল, কিন্তু টুলসটা খুব দারুণ। সো আমরা কন্ডিশন বা কজ বলবো, কজ এন্ড ইফেক্টের কজ, আর ডিসিশন টেবিল আমরা বলি কন্ডিশন। আর আমরা ডিসিশন টেবিলে বলি অ্যাকশন, আর কজ এন্ড ইফেক্টে বলে ইফেক্ট, নাথিং এলস। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের একটা বিজনেস লজিক দেখি আমরা, বিজনেস কেস। সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং, ভেরি কমন টু আস। আমরা অনলাইনে ট্রানজ্যাকশন করি, হ্যাঁ, মোবাইল অ্যাপ দিয়ে করি, হ্যাঁ, বা ব্রাউজার দিয়েও করি, ইন্টারনেট ব্যাংকিং। তো সাধারণত আমরা যখন যখন আহ, আহ, ওখানে অ্যাক্সেস করি, তখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড পিন বা পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করি। ওটা হচ্ছে আমাদের কনসিডারেশন বিষয় না, ওটা তো করতেই হবে। করার পরে এখন বলছে ইফ হ্যাভিং সাফিসিয়েন্ট কাভারেজ, দ্যাট মিনস এনাফ ব্যালেন্স, তার মানে আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা। যদি থাকে তাহলে হি অর শি ইজ এবল টু সেট এ ট্রান্সফারাল, মানে আমি ট্রান্সফার করতে পারবো আমার যাকে পছন্দ, যাকে দিতে ইচ্ছা করবে। সো টু ডু দিস হি মাস্ট ইনপুট the correct details of the recipient and valid 10. 10 is called ট্রানজেকশন অথেন্টিকেশন নাম্বার, যেটা ট্রানজেকশনের জন্য নতুন একটা জেনারেট করে, যেমন আমাদের দেশে বলে ওটিপি, তাই না, ওয়ান টাইম পাসকোড টাইপের। সো তার মানে কি, আমার যদি কাউকে টাকা ট্রান্সফার করতে হয় তাহলে তিনটা কন্ডিশন আছে আমার। একটা হচ্ছে কাভারেজ থাকা লাগবে না, আর হচ্ছে কারেক্ট রেসিপিয়েন্ট হতে হবে, আর হচ্ছে ভ্যালিড টাইম থাকবে। এই হচ্ছে আমার বিজনেস কেস। দেন আমরা দেখি যে কতগুলো টেস্ট কেস হয়। আমরা কজ অ্যান্ড ইফেক্টে যদি যাই, তাহলে কি হবে, আমাদের জিনিসগুলো হবে এরকম। যদি আমার বাম দিকে থাকবে হচ্ছে কজ, আর ডান দিকে থাকবে ইফেক্ট। তো আমরা দেখছি যে ডু ট্রান্সফারাল, আমরা ইফেক্ট দিকে থেকে যদি আসি, যদি এটা করতে হয় তাহলে তিনটা কন্ডিশনই, মানে তিনটা কজই এন্ড কন্ডিশনে, যে এ আছে না, এন্ড কন্ডিশনে ফুলফিল করতে হবে, তাহলেই ট্রান্সফার করা সম্ভব। তার মানে তিনটাই আমাকে ট্রু হতে হবে, আদারওয়াইজ ট্রান্সফার করা যাবে না। ইভেন আমরা আরেকটা এফেক্ট আছে, 10 মার্ক অ্যাজ ইউজড, মানে হচ্ছে যদি একবার ট্রানজেকশন হয়ে যায়, ওটা তো সেই 10টা বা ওটিপিটা তার কাজ করে না ভবিষ্যতে, তাই না। তার মানে আমাদের কাজ হচ্ছে ট্রান্সফার করার সাথে সাথে যেন 10টাকে মানে ইউজড বানাই দিয়ে, যাতে করে ভবিষ্যতে যেন সেম 10 ইউজ না করতে পারে কেউ। তো সেটাও হচ্ছে এন্ড কন্ডিশন। তার মানে হচ্ছে দুইটা কাজই পরপর করবে যদি তিনটা কজই যদি পারফেক্টলি ট্রু হয়। ডিনাই করতে পারে, এফেক্ট চারটার মধ্যে একটা ডিনাই আছে। ডিনাই আমরা করব কখন, যদি কাভারেজও না থাকে অথবা কারেক্ট রেসিপিয়েন্টও না হয়, যে কোনো একটা নেগেটিভ হলেই আমরা ডিনাই করে দেব। আর ভ্যালিড 10 যদি না হয় তাহলে আমরা রিকোয়েস্ট করবো এগেন। তো সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র নেগেটিভ অফ ভ্যালিড 10, তার মানে আদার্স গুলা আমার যদি ঠিক থাকে, তাহলে আমরা শুধুমাত্র ভ্যালিড 10 রিকোয়েস্ট করতে পারি। ভেরি সিম্পল কাজ, বাট এই কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে আমরা সহজেই টেস্ট করতে পারি এটা। তো বাট আমরা যদি দেখি এখন ডিসিশন টেবিল দিয়ে কি করা যায়। স্যার একটু আগের স্ক্রিনে স্যার আসবেন স্যার, যে কারেক্ট রিসিপিয়েন্টের যে পার্টটা আছে, ওখানে ওখানে যে সেকেন্ড যে 10 মার্ক অ্যাজ ইউজড, এখানে তো স্যার 10টাকে তো ইনভ্যালিড বলে না এখানে পাথগুলোতে কোথাও। ও না, মার্ক করে দিলাম, কারণ আপনাকে যদি ভ্যালিড না হয় তখন বলছে যে রিকোয়েস্ট করেন আবার। আমি সেকেন্ড স্যার, সেকেন্ড ডান পাশে সেকেন্ডটা বলছি 10 মার্ক অ্যাজ ইউজড, এখানে বুঝছি, তো আমার যখন আমাকে তো 10 তো স্যার ভ্যালিড দিছে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে 10 যদি ভ্যালিড হয়, কারেক্ট রেসিপিয়েন্টও যদি ভ্যালিড হয়, কাভারে যদি থাকে, তাহলে কি ট্রান্সফার করার পর আমি ইউজ করে দেবো 10টাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি যদি ট্রান্সফার করার পরে পরবর্তীতে আমি যদি পোস্ট কন্ডিশন হচ্ছে ট্রান্সফারের, যে ট্রান্সফার যদি সাকসেসফুলি হয় তাহলে আমার ভ্যালিড টার্নকে ইউজড বানাই দিতে হবে। আর যদি ফেল করে তাহলে কি করতে পারি, যদি ফেল করে, যে কারণে ফেল করতে পারে সেটা হচ্ছে যদি ভ্যালিড 10 যদি না হয় তাহলে ফেল করতে পারে, তখন বলবে যে তোমার ভ্যালিড না 10টা। তাহলে আমরা কি করব, রিকোয়েস্ট করতে পাঠাবো জি স্যার, বুঝতে যাতে পারছি। 10টা মানে আবার যেন আমাকে দেয়। নাও আমরা যদি দেখি তিনটা কন্ডিশন থাকে তাহলে কয়টা এন্ট্রি হবে।
আমরা ট্রুথ টেবিল টু টু দি পাওয়ার 3 ট্রুথ টেবিল থেকে দেখছিলাম, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 হবে বাইনারি, কারণ প্রত্যেকটা কন্ডিশনের দুইটা করে আউটকাম আছে, ট্রু অ্যান্ড ফলস, ইয়েস অর নো। তাহলে আমার তিনটার মধ্যে 8টা কম্বিনেশন হয়, তাহলে 8টা কম্বিনেশনকে আমরা ধরে নিচ্ছি ইজ এ টেক্সট এক্সপ্লয়শন। হ্যাঁ, তার মানে দেখেন কজ অ্যান্ড ডিফেক্টে কিন্তু এক্সপ্লয়শন আমরা ইগনোরই করে চলে গেলাম, যে আমার দরকারই নাই এত কিছু করা, মাত্র 3টা দিয়ে আমি করে ফেলেছি, এক্সপ্লয়শন করার সুযোগ নাই। বাট ডিসিশন টেবিলে কিন্তু এক্সপ্লয়শন দেখানো যায়, যে নাম্বার অফ টেস্ট কেস কত যায়, 2 টু দি পাওয়ার সামথিং বলে দিলে, 2 টু দি পাওয়ার যত নাম্বার অফ কন্ডিশন বলে দিলে কিন্তু বুঝতে পারি যে কতগুলো হতে পারে ম্যাক্সিমাম। বাট হাউ টু মিনিমাইজ, হাউ টু অপটিমাইজ আওয়ার টেস্ট কেসেস, সো এটার জন্য কিছু ব্যাপার আছে, সেটার জন্য আমরা দেখি নর্মালি যদি হয়, যেমন আমরা T01 যদি দেখি, সেটা হচ্ছে অল আর ইয়েস, তাহলে আমরা বলবো ট্রান্সফার করো এবং 10 ইউজ করে দাও। হ্যাঁ, আর ডিনাইও করবা না, রিকোয়েস্ট করার দরকার নেই। এবার T02 তে যদি দেখি যে ভ্যালিড ট্রানজাকশন ইয়েস অ্যান্ড কারেক্ট রিসিপিয়েন্ট ইয়েস বাট ভ্যালিড টার্ন নো, তার মানে কি করব, আমি ডিনাই করব এবং আমি রিকোয়েস্ট করে বলবো যে প্রথমে আমি দেবো না, আমি তো সাকসেসফুল করতে দেবো না ওই সময়, এবং তাকে বলবো যে তুমি রিকোয়েস্ট করাবার ইচ্ছা করলে, আদারওয়াইজ পসপন। এরপরে বলছি টেস্ট 3, যেটা কেস 3 তে কাভারেজ ইয়েস বাট কারেক্ট রিসিপিয়েন্ট নাই এবং ভ্যালিড 10 আছে, ডিনাই। কারণ আমরা জানি যে 3টা পারফেক্ট না হওয়া পর্যন্ত কোনো জায়গায় আমার ট্রান্সফার করতে দেব না, তার মানে ডিনাই করব। এরকম বাদ বাকি সবই ডিনাই। তাহলে এ হচ্ছে আমার সহজে, তার মানে আমি কি 8বার টেস্ট করলে বোঝা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে হাউ টু অপটিমাইজ। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন যে ডিসিশন টেবিল কাকে বলে? জি স্যার। জি স্যার, বুঝছি। সবাই কি, অনেকে তো কথাই বলে না। স্যার ডিসিশন টেবিলটা বুঝছি, এর আগেরটা যদি একটু মানে মাউস দিয়ে বোঝাতেন ভালো হতো আর কি। ও, আর আগেরটা মানে কজ অ্যান্ড ডিফেক্টের? জি স্যার, এর আগের পেজটা আর কি, এটা একটু এটা? মাউস দিয়ে যদি ইঙ্গিত করে ও আচ্ছা, বোঝাতেন। এটা বলছে যে যদি ট্রান্সফার, আমার 4টা এফেক্ট আছে। একটা হচ্ছে ট্রান্সফার করতে পারবো কিনা সাকসেসফুল, আর একটা হচ্ছে ভ্যালিড 10 কে ইউজ বানাতে হবে, আর একটা হচ্ছে ডিনাই করব, আর একটা হচ্ছে রিকোয়েস্ট করবো, এই হচ্ছে আমার কাজ। বাট আমার কন্ডিশন হচ্ছে 3টায় মাত্র। সো আমরা দেখলাম যে এই কন্ডিশন কি বলে, কজের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন এবং ইফেক্টের কম্বিনেশন, এই কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা। যদি ডু ট্রান্সফার করতে হয় তাহলে কাভারেজ, এখানে বলছে কাভারেজ অ্যান্ড রিসিপিয়েন্ট অ্যান্ড ভ্যালিড 10, এই 3টায় এন্ড কন্ডিশনে যদি ট্রু হয়, এই জন্য এই যে এই আছে ক্রেট সাইন আছে। জি স্যার। আমরা জানি যে ক্রেট সাইন হচ্ছে, আমরা দেখে আসি ক্রেট সাইনটা, এই যে ক্রেট সাইনটা হচ্ছে এন্ড। হ্যাঁ, জি তো স্যার। আমার এন্ড বলা লাগবে না, এন্ড। আর ভি সাইনটা হচ্ছে অর। তো এই জন্য এন্ড কন্ডিশন রয়েছে, তখন 3টায় যদি ট্রু হয় তাহলে আমি ট্রান্সফার করতে দেবো। ইভেন সেম দেখেন, এই 3টায় যদি ট্রু হয় তাহলে আমি ট্রান্সফার এটা করতে দেবো, বাট আগে ট্রান্সফার করবে তারপরে ভ্যালিড 10 কে ইউজ বানাই দেবে। এখন ডিনাই করব কি করে? ডিনাই বলছে যে কাভারেজ যদি নট মানে এনাফ না থাকে, কারেক্ট রিসিপিয়েন্ট যদি এনাফ না থাকে, এবং দুইটার যে কোনো একটা হলেই, দুইটার একটা যদি না হয় তাহলে আমি ডিনাই করে দেবো। ধরলাম যে এভারেজ কি বলে, কাভারেজ আছে কিন্তু রিসিপিয়েন্ট নাই, কারেক্ট না, ডিনাই। আবার কাভারেজ নাই, রিসিপিয়েন্ট কারেক্ট আছে, ডিনাই। আমি টাকা দেবো কি করে না থাকলে? আচ্ছা, এরপরে যদি এমন হয় যে ট্রান্সফার করতে পারছেন না কারণ ভ্যালিড 10 না, বাদ বাকি ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? 10 আবার রিসেন্ড করতে পারি। সো আমি রিকোয়েস্ট করতে পারি 10 কে আবার পাওয়ার জন্য। এই জন্য যদি নট ভ্যালিড হয়, ভ্যালিড যদি না হয় 10, তাহলে আমরা রিকোয়েস্ট করব। এই তো কাজ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তা এই ডিসিশন টেবিলটা কি বোঝা গেল? ডিসিশন টেবিল বোঝা গেছে স্যার। আচ্ছা, এরপর আমরা দেখি অপটিমাইজেশন করব কি করে ডিসিশন টেবিলকে। নাও আমরা
প্রথম রোতে দেখি যে নো যেগুলা সেগুলো আমি লাল করে দিয়েছি, সব নো কেনা। এটা আমি দেখছি যে কাভারেজ যদি ইয়েস হয় তাহলে আমি কি বলে ট্রান্সফার করতে পারি, আবার ট্যান ইউজ করতে পারি, বাট নো না হলে আমি কখনোই করতে পারছি না। এতটুকু ক্যাটাগরি করলাম। তার মানে কারেক্ট এনাফ কাভারেজ যদি নো হয় বাই ডিফল্ট সেগুলো সব আমি দেখছি চারটা একই রকম। কিরকম, কিসের জন্য? কাভারেজ নাই। সো তার মানে কাভারেজ যদি না থাকে তাহলে আমি খামাখা এই কারেক্ট রেসিপিয়েন্ট আমার দরকার কি, আর আমার ভ্যালিড ট্যানই দরকার কি? টাকাই নাই তো আর মানুষজন কারে দিব, তাই না? সো এতগুলা টেস্ট করার আর দরকার নাই। সো সবগুলা মিলে আমি যদি শুধুমাত্র একবার নো পাই, বাদ বাকিগুলো আমি আর টেস্ট করব না। তাহলে কি করব? অপটিমাম করে ফেললাম। এই যে 6, 7, 8 বাদ দিলাম, একটা রাখলাম, কারণ একবার নো টেস্ট করার দরকার আছে। তাহলে একবার যদি নো হয় বাদ বাকি এগুলাকে আমি আর টেস্ট ভেরিফাই করতেছি না। তো এটা নো হলে মানে ডিনাই। এখন আসি আমরা 3 আর 4, দেখি যে কারেক্ট রেসিপিয়েন্ট নো। সো কারেক্ট রেসিপিয়েন্ট নো হলেও দেখি যে দুইটাই আমার ডিনাই করতেছে। সে এই দুটার মধ্যেও আমি বাদ দিয়ে আমি একটা রাখলেই তো হয়, কারণ যদি কারেক্ট রেসিপিয়েন্ট না হয় তার মানে কাভারেজ থাকলে কি আর ভ্যালিড ট্যান থাকলে কি, তাহলে আমি কি করব? এই দুটা বাদ দিয়ে কলামকে 4টা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার থাকলো হচ্ছে T01, T02 আর হচ্ছে T03 আর T05 বাদ দিয়েছি আমি। নাম্বারগুলো পরে ঠিক করে নেবো আমরা, T01, 2, 3, 4 এরকম করে রাখবো। আচ্ছা, যে কিভাবে এলিমিনেট করতে হয় আমাদের। তাহলে কি দাঁড়ালো, এখন মাত্র চারটা টেস্ট কেস দিয়ে আমরা 8টা থেকে 50% কমায় ফেলতে পারলাম। সো আমার নাম্বার অফ কন্ডিশন যদি মাল্টিপল হয়, ধরলাম 8টা হলো, 8টা কন্ডিশন, তাহলে কি হবে? 256টা টেস্ট কেস হওয়ার কথা। তখন দেখা যাবে 256টা না, দেখা যাবে যে মাত্র 20টা টেস্ট কেস দিলেই সম্ভব। কারণ অনেক অনেক কন্ডিশন আছে, অন্য কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট আছে। সো আমার যদি একটা যদি ফলস হয়ে যায়, বাদ বাকিগুলো আমার আর দরকার নাই। সো যেমন ধরেন আমরা যদি ফ্যামিলি পিকনিক করি, তো ফ্যামিলি যারা যারা ফ্যামিলি কি বলে যারা আছে কি বলে কর্তা ব্যক্তি যারা আছে, সে যদি পিকনিকে না যায় তো পুরো ফ্যামিলি যাবে না। তাহলে বাদ বাকি লোকদের হিসাব করার দরকার কি আমার? সো এই জন্য ডিপেন্ডেন্সিটা খুব ইম্পর্টেন্ট এখানে। সো এখান থেকে ইজিলি আমি ডিসকার্ড করে ফেলতে পারি। এখন দেখেন নাম্বার অফ টেস্ট কেস অর্ধেক হয়ে গেছে। সো সেক্ষেত্রে আবার যখন বেশি সংখ্যক কন্ডিশন থাকবে, ড্রাস্টিক্যালি আরো কমতে থাকবে। সো ডিসিশন টেবিল দিয়ে আমরা কি করতে পারি? এক্সহসিভ টেস্টিং থেকে বাঁচতে পারি। সো ইচ টেবিল কলাম রিপ্রেজেন্ট আ টেস্ট কেস। তার মানে আমাদের যে T01 এগুলো কলামগুলো হচ্ছে এক একটা টেস্ট কেস। আর বলছে চুজ অ্যান ইফেক্ট অর অ্যাকশন, আমরা কোনটা ইফেক্ট বা কোনটা অ্যাকশন যাচ্ছি সেটা আমরা চুজ করবো, ওখান থেকে পিক করবো। and trace back along with the diagram to identify causes, তার মানে কজ এন্ড ইফেক্ট গ্রাফে যে কোন একটা ইফেক্টের জন্য কোনটা ডিপেন্ডেন্সি, মানে কোন কজগুলো আমি দেখবো টেস্ট করার জন্য। তারপর হচ্ছে ইজ কম্বিনেশন অফ causes represents a column of the decision table of the test case, and identical combinations of causes and leading to different effects may be merged or to form a single test case, যেটা আমরা ডিসিশন টেবিল থেকে মার্জ করে আমরা সিঙ্গেল টেস্ট কেসে নিয়ে আসলাম। So this is all about for decision testing, table testing techniques for design test cases. Any question? স্যার ডিসিশন টেবিলে আমরা অপটিমাইজেশন করতেছি তাহলে ডিপেন্ডেন্সিস এর উপরে, আর হ্যাঁ, আর বাউন্ডারি যে ইয়াটা ছিল বাউন্ডারি বাউন্ডারি অ্যানালাইসিস। ভ্যালু অ্যানালাইসিসটা ছিল হচ্ছে ইসির চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, হ্যাঁ, চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে যে আমার যে ক্লাস ছিল সেই ক্লাসের আমরা যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ ছিলাম। যেমন আমি যদি বলি আমি আসলে এডুকেশন সিস্টেমটাকে টেস্ট করতে চাই, তাহলে আমরা কি করব? অ্যাভারেজ স্টুডেন্টকে দিয়ে টেস্ট করব নাকি ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে তাকে দিয়ে টেস্ট করব? দেখি তো কেন তো নাম্বার দিল, কতটুকু জানে দেখি। আর যারা যে ফেল করছে লোয়েস্ট নাম্বার পেয়েছে
পাস করছে তাকে টেস্ট করে দেখবো তার অবস্থা কি, মাঝামাঝি গুলো টেস্ট করার দরকার নাই। So now state transition, most easiest কাজ। তো আমরা যখন স্টেট চার্ট ডায়াগ্রাম দেখি তখন সেই ডায়াগ্রাম যেহেতু ইউজ করে আমরা সেই ডায়াগ্রাম দিয়েও টেস্ট কেস বানাতে পারি। কিভাবে? Many methods only take into account the system behavior in terms of input data or output data. আমরা সিস্টেমের বিহেভিয়ার দেখার জন্য আমরা দেখি কোন একটা জায়গায় কোন একটা ইনপুট দিলে তার স্টেটের কি পরিবর্তন হয়। So in different states that the test object might take on are taken into account. তার মানে হচ্ছে আমি কোন একটা ইনপুট দিলে তার স্টেট পরিবর্তন হওয়ার কথা সেটা হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন একজনকে আপনি খুব সুস্বাদু খাবার মুখে দিয়ে দিলেন কিন্তু তার এক্সপ্রেশন চেঞ্জ হলো না, তারপর দেখলেন যে একটু চিরতা দিয়ে দেখি তো তারপর চেঞ্জ হয় না, তাহলে আপনি মনে করেন কি স্টেট চেঞ্জ হয় না কেন, তাহলে কি লোকটা মারা গেছে? একটু পাস দেখলেন মরেছে কিনা দেখি, তাই না? মানুষকে দেখে চিমটি কেটে দেখে যে ঘুমিয়ে আছে না বেঁচে আছে, যদি চিৎকার করে ওঠে ও তার মানে স্টেট চেঞ্জ হয়েছে। তো ওরকম আমরা দেখবো যে কোনো একটা ইনপুট বা কোনো একটা ইভেন্টে ওর স্টেটটা চেঞ্জ ঠিক মতো হয় কিনা, যেটা হওয়ার কথা ছিল। যেমন আমার মাউসের স্টেট চেঞ্জ হচ্ছে না, মাউস এখন গোল হয়ে আছে। হ্যাঁ, মাউস গোল হয়ে গেছে। আচ্ছা, results of actions that happened in the past actions that caused the test object to be in a certain internal state. তাহলে আমার একটা ইন্টারনাল স্টেটের যে পরিবর্তনগুলা একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার কথা সেই জায়গাগুলো ঠিক মতো ঘটছে কিনা সেগুলো আমরা দেখব। The different states that test object can take on are কি বলে মডেলড, ঠিক মতো মডেলিং করা হয়েছে কিনা ডায়াগ্রামের মাধ্যমে, যে অবজেক্ট গুলো যে স্টেট চেঞ্জ করছে সেগুলা using state transition diagram, and state transition analysis is used to define state transition based test cases. এখন প্রশ্ন হলো আসলে স্টেট কাকে বলে? What is a state? What is a state of an object? Anyone? কি অবস্থায় আছে? হ্যাঁ, সেটা তো আমি যদি এখন প্রোগ্রামিং এর ভাষায় বলি কোন একটা ক্লাসের অবজেক্টের স্টেট কি করে মাপবো? এটা কি স্যার পোস্ট কন্ডিশন? পোস্ট কন্ডিশন তো হচ্ছে ওর পরে কি হবে, কিন্তু আমি স্টেট জানবো কি করে? স্টেটটা একটা ক্লাস একটা অবজেক্টের স্টেট কি দিয়ে ডিফাইন করা হয়? টাইপ রান্না করলে তো টাইপটা কোন টাইপের নাকি না, অ্যাকচুয়ালি একটা ক্লাসের মধ্যে থাকে কি? আচ্ছা, ক্লাসের যে ডেটা ভেরিয়েবলের ভ্যালু যদি চেঞ্জ হয় রিটার্ন ভ্যালু দিয়ে। হ্যাঁ, না রিটার্ন ভ্যালু না, ওইটা কি প্রপার্টিজ অবজেক্টের প্রপার্টিজ। তার মানে হচ্ছে হ্যাঁ, একটা অবজেক্টের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা প্রপার্টি থাকে আর একটা থাকে বিহেভিয়ার বা মেথড বা অপারেশনস। অ্যাকচুয়ালি একটা ক্লাসের অবজেক্ট গুলার যে প্রপার্টি সেই প্রপার্টির ভ্যালু চেঞ্জ করা মানে হচ্ছে স্টেট চেঞ্জ করা। যেমন আমি যদি বলি একটা হিউম্যানের এজ হচ্ছে একটা প্রপার্টি, সেই প্রপার্টির ভ্যালু চেঞ্জ করেন দেখবেন তার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল 12 এখন হয়েছে 72, চেঞ্জ হয়ে যাবে না স্টেট? দাড়ি টাড়ি সব পেকে গেছে আমার মতো, সো স্টেট চেঞ্জ হয়। আচ্ছা, একটা অ্যাডিশনাল কোশ্চেন করি, একটা ক্লাসের মেথডের কাজ কি? মূল কাজ কিসের জন্য আমরা মেথড করি ক্লাসে বলেন তো? মেথডটাই তো স্যার ফাংশনালিটিটা ডিফাইন করে আর কি, যে কি ফাংশনটা ফাংশনের লক্ষ্য উদ্দেশ্য কি? জি, বিজনেস লজিকটা সে ম্যানিপুলেট করে, বিজনেস লজিকটাকে সে স্টেট চেঞ্জ করে, আর কিছু করে না, স্টেট চেঞ্জ করে মানে হচ্ছে ওখানকার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ভ্যালু চেঞ্জ করাই হচ্ছে মেথডের কাজ। যেমন আমার স্টেট হচ্ছে ক্ষুধার্ত, আমি
তাহলে আমার খাওয়া মেথডটা যদি ইউজ করি তাহলে আমার ক্ষুধা মিটবে। এই জিনিসটা কিন্তু লুজলি কাপলড একটা ভালো এক্সাম্পল। কখনোই এমন কোন ক্লাসের এমন কোন মেথড যদি দেখেন যে রিলেভেন্ট না টু দা স্টেট, তাহলে বুঝবেন যে এই মেথডটা এখানে থাকা উচিত না। তার মানে কোন একটা ক্লাসের মেথড সে ততটুকুই থাকা উচিত, মেথড গুলার কাজই হচ্ছে ওই ক্লাসেরই প্রপার্টি গুলাকে চেঞ্জ করা। বুঝতে পারেন, এটা একটা রুলস। কিন্তু এটা টিপস দিয়ে দিলাম, আপনাদের টিপস দিয়ে দিলাম, যাতে ওই যখন আপনারা টেস্ট করতে যাবেন তখন যেন এই কথাগুলো প্রোগ্রামারদের যেন একটু বলতে পারেন, তাহলে দেখবেন যে প্রোগ্রামাররা একটু নড়ে চড়ে বসবে। মানে সেই ক্ষেত্রে আমার যে কয়টা ক্লাস ডিফারেন্ট মানে কি করা ডিক্লেয়ার করা দরকার সে কয়টা ক্লাস ডিক্লেয়ার করব, কিন্তু ভিতরে যাতে মানে কি না থাকে, মানে অ্যাম্বিগুইটি ইনফরমেশন থাকে না। আপনাকে একটা ক্লাস কেন আপনি লিখছেন এটার কার্যকারণ থাকতে হবে। জি। এবং প্রত্যেকটা মেথড আপনি কেন লিখছেন। আপনি এমন একটা মেথড লিখছেন যে ওই ক্লাসের প্রপার্টি গুলো চেঞ্জই করে না কিছুই, রাইট, মানে ওই প্রপার্টির সাথে ইনভলভমেন্ট নাই, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে ওই টাইপের অপ্রাসঙ্গিক একটা ফরেন প্রপার্টি পড়ে আছে, ফরেন পার্টিকেল, তাহলে ওটা ওই ধরনের কোড রাখা যাবে না। ম্যাপিংটা একবারে প্রিসাইজ হতে হবে, একদম প্রিসাইজ হতে হবে। অপ্রাসঙ্গিক কোনো জিনিস যেন থাকবে না। সো আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখি স্টেটের। ডায়াগ্রামই যথেষ্ট, টেক্সট গুলো আপনার ইচ্ছা করলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। সেটা হচ্ছে একটা মানুষের স্টেট চেঞ্জ হয় কি করে। প্রথমে মানুষ হচ্ছে মাতৃগর্ভে আনবর্ন অবস্থায় থাকে, বাট সে কিন্তু মানুষ তখন, কারণ তার প্রাণ আছে। জন্মগ্রহণ করার আগ পর্যন্ত সে আনবর্ন স্টেটে আছে। জন্মগ্রহণ করার সাথে সাথেই সে তার স্টেট চেঞ্জ করে সিঙ্গেল হয়ে গেল, মানে হচ্ছে বি সিঙ্গেল। আমরা বলছি জন্মানো মানে হচ্ছে বি সিঙ্গেল হয়ে গেল। এই অবস্থা থেকে সে মারা যেতে পারে, ডেড স্টেটে চলে যেতে পারে। যদি ডেড না হয় তাহলে ম্যারিড স্টেটে যেতে পারে, বিয়ে করতে পারে সে। ম্যারিড স্টেট থেকে ডেডও হয়ে যেতে পারে, ম্যারিড স্টেট থেকে ডিভোর্স হতে পারে, ডিভোর্স থেকে সে আবার ম্যারি করতে পারে, আবার ডেডও হতে পারে, আবার উইডোর থেকে এভাবে। এই হচ্ছে টোটাল লাইফ সাইকেল অফ হিউম্যান বিং। আমি যদি বলি ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ, স্টেট একটা ভেরিয়েবল, হ্যাঁ, ম্যারিটাল স্ট্যাটাসের চেঞ্জ হচ্ছে এটা। তো এখানে কয়টা টেস্ট কেস লাগবে আসলে আমরা দেখবো স্টেট ট্রানজিশন ঠিক মতো হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝবো যে পারফেক্ট আছে, আর যদি ঠিক মতো না হয় তাহলে আমরা বলবো যে তো আরে যত গুলি করতেছে মরতেছে না, এটা কেমন হলো ব্যাপারটা। তাহলে তো এখানে তো গুলি করলে মরে যাওয়ার কথা ছিল, ও মরে না, তাহলে তো হবে না। সো আমাকে যদি টেস্ট করতে হয় তাহলে নিয়ম হচ্ছে যতগুলা লিফ নোড আছে ততগুলা টেস্ট কেস হবে। যতগুলা লিফ নোড ততগুলা টেস্ট কেস, ভেরি সিম্পল কাজ। সো আমরা যদি টেবিলে কনভার্ট করি ওটাকে, তাহলে আমরা দেখবো স্টেট থেকে 5টা স্টেট, এরপর এন্ড স্টেট হচ্ছে সবসময় দেখছেন যে প্রথমে আনবর্ন সিঙ্গেল ডেড, এরপরে আনবর্ন সিঙ্গেল ম্যারিড ডেড, এবং আনবর্ন সিঙ্গেল ম্যারিড ডেড, উইডো ডেড, তারপর উইডো ম্যারিড, তারপর হয়েছে আবার ডেড আবার ম্যারিড। যাই হোক, মোট 6টা টেস্ট কেস হয়েছে এখানে। এখানে কোনো ইনকনসিস্টেন্সি আছে স্যার? এখানে কি স্যার ওই আনবর্ন থেকেও তো স্যার কি হইতে পারে, মানে সে জন্মই না নিতে পারে, বর্ণ নাই হইতে পারে। ডায়াগ্রাম একটা দিছে, আপনি ওটা বানাই নিয়েন না, এক্সাম্পলের জন্য দেওয়া। আপনি তো এখানে সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? স্যার না, নেগেটিভ মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, বোঝাই গেল। হ্যাঁ, কারেক্ট, এটা ভালো যে আনবর্ন অবস্থায় ডেড হয়ে যেতে পারে। নেগেটিভ তো লাখ লাখ টেস্ট কেস হতে পারে। না, কিন্তু নেগেটিভ লাখ লাখ হতে পারে ভাই, কিন্তু এটা তো মানে আপনার একদম চোখের সামনে, এটা মানে নেগেটিভ হলো, এটা কিন্তু। আচ্ছা, আমি তো এই জন্য প্রশ্ন করেছি এখানে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা দেখেন তো। তো সালমান আগে বলে দিছে যে একটা ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে, কারণ 3 নাম্বারটা স্যার ইনকনসিস্টেন্সি। 3 নম্বরটা কি বলেন তো? ডেড 2বার, উইডো ডেড। লাস্ট এন্ড স্টেটটা দেখাই দিছে, আর কিছু করে না। আচ্ছা, ওই সিঙ্গেল অবস্থাও তো মরতে পারে আর কি, বিয়ে নাও করতে পারে। হ্যাঁ, আর কোন স্টেট আছে সিঙ্গেল অবস্থা মরতে পারে? তো আছে তো প্রথমেই।
না মানে হচ্ছে আপনার বিয়ে করেনি। বিয়ে করেনি হচ্ছে সিঙ্গেল, মারা গেছে এক নম্বরটাই। আচ্ছা, right, right. 1 নম্বরে। হ্যাঁ, 4 নম্বরে বিয়ে করার পরে মারা গেছে। বিয়ে করার পর মারা গেছে। এটা খুব প্যাথেটিক বিয়ে করলে এমনি মারা যায়। আচ্ছা, আরেকটা না, ওটা তো inconsistency নরমাল দেখেন। ফর্মুলা, জীবিত নাইলে ওটা বিবাহিত। তো নরমাল ফর্মুলা যে মানুষ দুই প্রকার, জীবিত তো কি, নাইলে বিবাহিত। জীবিত আর বিবাহিত। জীবিত বিবাহিত আর বিবাহিত না, মৃত। শোনেন লোকন ভাই, এটা হচ্ছে যে এটা যারা আঙ্গুল ফল টক, যারা সে আনসাকসেসফুল হয়েছে তাদের কথা এগুলা। যারা জীবিত নাকি বিবাহিত যারা বলে তারা হচ্ছে বিবাহিত জীবনে আনসাকসেসফুল। হ্যাঁ, 1 2 3 4 স্যার 4 নম্বরটা আর 6 নম্বরটা এই দুটো তো এন্ড স্টেট। হ্যাঁ, এন্ড স্টেট ম্যারিড আছে, তার মানে বোঝা গেল এখানে দ্বিতীয় বিবাহ করিলে কেউ মৃত্যুঞ্জয় হওয়া যায়। বুঝতে পারছেন? দ্বিতীয় বিবাহ করিলে এই যে দেখেন ম্যারিডের পরে ডিভোর্স হয়েছে, এরপর আবার বিয়ে করছে, যে বিয়ে করছে আর মরে না। তার মানে কি, তারে আজরাইলও ভয় পায় যে বিরাট কাজ করছে তো, একবার মানুষ নেড়া বেলতলা একবার যায়, সে দ্বিতীয়বার গেছে, তার মানে কত সাহসী সে। কালপুরুষ। ওর যেটাই তো নিছে খতম হয়ে গেল। ওকে, দেন আমাদের টেস্ট ইউজ কেস শেষ। সরি, এটা কি বল, ট্রানজিশন, স্টেট ট্রানজিশন। এরপর আসে ইউজ কেস বেস টেস্টিং। আমাদের ফাউন্ডেশন লেভেলে এতদূর পর্যন্ত আছে, অ্যাডভান্স লেভেলে আরো 2-3টা বেশি আছে, যেমন কম্বিনেটোরিয়াল টেস্টিং, আরো কয়েকটা আছে, সবগুলো ভুলে গেছি। তো ইউজ কেস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইউএমএল এর যে একটা টুলস, একটা মডেলিং টুলস, যেটাকে আমরা রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন করার জন্য ব্যবহার করে ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দা রিকোয়ারমেন্টস, যেটাকে আমরা ইউজ কেস বলছি। মানে নামটা দিছে ইউজ কেস, মানে ইউজার যা ইউজ করে সেটাই হচ্ছে ইউজ কেস, যাতে ইউজাররা যেন সহজে বুঝতে পারে, আচ্ছা তাদের টার্মিনোলজির সাথে জড়িত। The test cases are derived directly from the use case of the test object. The test case object is seen as a system reacting the actors. That system কে ইউজ করছে হলো অ্যাক্টররা, যারা ইউজ করে ইউজার, তাদেরকে আমরা অ্যাক্টর বলি ইউজ কেস ডায়াগ্রামে। Use case describe the interaction of all involved actors leading to the end result of the systems. So every use case has preconditions. প্রত্যেকটা use case এর precondition থাকবে to have to meet in order to execute the use case. তার মানে ইউজ কেসটা যদি আমি সাকসেসফুলি এক্সিকিউট করতে চাই তাহলে তার প্রিকন্ডিশন মিট করে আসতে হবে। পোস্ট কন্ডিশনও থাকবে, যেটা হচ্ছে মিট করার পরে সাকসেসফুলি হওয়ার পরে পোস্ট কন্ডিশন কোথায় যাবে সেটা যেমন করা যায়, আবার ফেল করলেও কোথায় যাওয়া যায়, তার মানে আফটার এক্সিকিউশন কোথায় কি কাজ করবে, পোস্ট অ্যাকশন যেটা, সেটাকে বলা হয় পোস্ট কন্ডিশন। সো ইউজ কেস এলিমেন্টস অফ দ্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বললাম। এটা নিয়ে আমার মনে হয় ইউজ কেস সম্পর্কে আর কি কোনো ধারণা পেতে কি কারো বাকি আছে? ইউজ কেস বলতে মনে হয় নাই। ইউজ কেসের ডায়াগ্রাম আসলে কয়টা বলেন তো? ইউজ কেসকে আমি যদি ডিফাইন করতে চাই তাহলে কিভাবে করি? দুইটা কাজ করি, একটা হচ্ছে ডায়াগ্রাম, হচ্ছে একটা অ্যাক্টর থাকবে, একটা হচ্ছে আপনার ওই কনসিকিউটিভ টাস্কটা থাকবে। হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যাক্টর থাকে আর ইউজ কেস থাকে। তা আমরা ইউজ কেস যেটা বলি সেটা হচ্ছে যে ওভাল গুলা, সেটা হচ্ছে আমাদের ইউজ কেস। তার মানে এটা বেসিক্যালি কাজ। আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে ইনভলভ করানো, কাস্টমার যেন বুঝতে পারে ও আচ্ছা এটা তো আমি। হ্যাঁ, শেফ কি বলবে, শেফ বলবো আচ্ছা আমার তো কাজ হচ্ছে ফুড প্রিপেয়ার করা। সো সে খুব মানে আরে আমি তো এই কাজগুলা করি, তাই না, দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে একটু এনকারেজমেন্ট থাকে। ইউজ কেস ডায়াগ্রাম দেখলে ইউজারটা ভালো বুঝতে পারে
আপনি যতটুকু বোঝেন তার থেকে বেশি বোঝে হচ্ছে ইউজাররা, কারণ সে জানে কি কি কাজ করে। আপনি এই ডায়াগ্রামটা তার সামনে দিলে সে বলবে যে না না আমি তো আরো কাজ করি, সেটা তো লেখেন না আপনি, তো সে দেখাই দেবে তখন। এই জন্য বেটার ওয়েতে রিকোয়ারমেন্টস পাওয়ার একটা ভালো পদ্ধতি হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। বাট ইউজ কেস ডায়াগ্রাম ইজ নট এনাফ। আমরা ইউজ কেস সেট যেমন অর্ডার ফুড কে করে, ওয়েট শেপ যে ওয়েট স্টাফ যে মানে আমরা মেসিয়ার বলি বা বেয়ারার, সে হচ্ছে ওয়েট করে মানে অর্ডার নেয় কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। সে কাস্টমার যখন অর্ডারটা দেয় সে আসলে অর্ডারটা এন্ট্রি করে বা লিখে নেয়। তার মানে সিস্টেম কি ইউজ করে হচ্ছে অর্ডার দেওয়ার ক্ষেত্রে ওয়েট স্টাফ, যদি আমি রেস্টুরেন্টে যাই। কিন্তু আমি যদি অনলাইন কোনো ই কমার্স থেকে কিনি তাহলে কাস্টমার নিজেই অর্ডার দেয়। তার মানে ডিপেন্ড করে আসলে ইউজারটা কে, মানে অ্যাক্টরটা কে, আমি কি সিস্টেম বানিয়েছি কাদের জন্য। তাহলে অর্ডারটা প্লেস করে রেস্টুরেন্টে গিয়ে দেখি সেটা হচ্ছে ওয়েট স্টাফ, কার সাথে কথা বলে নেয়, কাস্টমারের সাথে বলে আপনি কি কি চয়েস বলেন, তখন সে নোট নেয়, নিয়ে পাঠায় দেয় কার কাছে, ইয়ের কাছে, শেফের কাছে। শেফ তখন প্রিপেয়ার হয়ে গেলে তখন সে সার্ভ করে, আর কাস্টমার তখন খাবার খায়। যদিও খাবার খাওয়াটা কি মানে অটোমেশন করা যাবে, অ্যাকচুয়ালি আমি যদি না দেখাই তাহলে কাস্টমারের কোনো কিছুই থাকে না, সে খাবার খায়, ড্রিঙ্ক নিচ্ছে, এটা তো আর সিস্টেমে ইনপুট দেওয়ার কিছু করার নাই, তাই না? সাধারণত আমরা যে সমস্ত কাজ সিস্টেমের মধ্যে আসে না সেগুলা লিখি না। তার মানে আমি যদি দেখি যে এই রেস্টুরেন্টে বসে কাস্টমার খাচ্ছে যা, কিন্তু সিস্টেমের সাথে ইন্টারাকশন করার কিছু নাই কাস্টমারের, যে কটা দেওয়া আছে এখানে। বাট এখানে যে পে করা আর ক্যাশিয়ারটা পেমেন্ট নিচ্ছে, তাহলে কে ইউজ করছে সিস্টেমটা, কাস্টমার নিচ্ছে নাকি ক্যাশিয়ার? স্যার যে রেস্টুরেন্টটা আগে থেকে বুকিং দেওয়া লাগে, মানে টেবিল বুকিং দিয়ে তারপরে তখন তো খাইতে থাকলে তো টেবিলটা ফাঁকা হচ্ছে না। না সেটা ঠিক আছে, কিন্তু পেটা করছে কে? পেমেন্ট যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা ব্যবহার করবে কে? মানে আমি যদি হার্ড মানে একদম ইয়েতে আসি, রিয়েলিটিতে আসি, যে আমি একটা সফটওয়্যার বানাইছি, পেমেন্ট করবে কাস্টমার, তাহলে এন্ট্রিটা করবে কে, ক্যাশিয়ার না কাস্টমার? ক্যাশিয়ার। তার মানে কি ওই অ্যারোটা দেওয়ার কোনো মানে হয় না। বাট কাস্টমারকে যদি আমি রাখতেই পারবো না তাহলে এখানে, তাই না? তাহলে সেন্ট আসলে ওকে নিয়েই কেন্দ্রীভূত, কিন্তু ওর কোনো কাজ নাই, ওর কাজ হলো খাওয়া আর টাকা দেওয়া। সে টাকাটা দেওয়াটা কিন্তু ক্যাশিয়ার হাতে দেয়, আর ক্যাশিয়ার তখন এটা ইনপুট দেয়। তার মানে সিস্টেমের সাথে কাস্টমারের কোনো ইন্টারাকশনই নাই, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমি কাস্টমার হচ্ছে এখানে, কিন্তু সেই হচ্ছে আসল লোক যাকে নিয়ে আমি এত কিছু করছি। বিষয়টা এরকম যে বডি আর আত্মার মতো, আমি যাকে নিয়ে এত কিছু করছি তাকেই ধরা ছোঁয়া যায় না। তো এনিওয়ে, বাট এই সিনারিওটা যদি অনলাইনে হয় তাহলে আর ওয়েট স্টাফ থাকবে না, ক্যাশিয়ার থাকবে না, সব নিজেই করতে হবে না। সেখানে আরো কিছু হয়তো অ্যাক্টর আসবে, যেমন কি বলে বিআরআর আসবে, ডেলিভারি ম্যান আসবে, এর ভিতরে চলে আসবে, তাই না? এনিওয়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করেছি বোঝার জন্য যে আসলে হাউ টু ডিজাইন টেস্ট কেস ফ্রম আ ইউজ কেস। অন ইউজ কেস কি করব আমরা দেখি। তাহলে ইউজ কেস ডায়াগ্রাম শুধুমাত্র বলে যে কি কি করে, কিন্তু কিভাবে করে সেটা তো বলছে না। তাহলে আমি কিভাবে সফটওয়্যার লিখবো? তাহলে অর্ডার প্লেস করবে কি করে? তার মানে ইউজ কেস ডায়াগ্রাম ইজ নট অ্যাডিকুয়েট ফর অনলি, এটা শুধু কাস্টমারকে বোঝানোর জন্য যে আপনি এই কাজ করেন। এখন যদি বলি কিভাবে করেন, তাহলে আমাকে ইউজ কেস ডেসক্রিপশন লিখতে হবে। সেই ডেসক্রিপশনটা কি? ইউজ কেস ডেসক্রিপশন। ইউজ কেস ডেসক্রিপশন যদি আমাকে করতে হয়, ইউজ কেস সম্পর্কে একটু বলা হয়েছে এখানে যে এভরি ইউজ কেস ডেসক্রাইবস আ সার্টেন টাস্ক। প্রত্যেকটা ইউজ কেসের একটা সার্টেন টাস্ক থাকবে। মাল্টিপল টাস্ক নিয়ে আমরা ইউজ কেস সাধারণত করি না, এটা সার্টেন টাস্ক। ইউজ কেস ডেসক্রিপশন ইনক্লুড বাট নট লিমিটেড টু প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন। তার মানে এটি ওপেন এন্ডেড, আপনি ইচ্ছা করলে আরো কিছু অ্যাড করতে পারেন ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং। বাট প্রি কন্ডিশন, এক্সপেক্টেড রেজাল্টস অর সিস্টেম বিহেভিয়ার। আমি যদি বলি যে স্টেট চেঞ্জ, তাহলে সিস্টেম বিহেভিয়ার হবে এরকম।
পোস্ট কন্ডিশনস এগুলা থাকা লাগবে হচ্ছে এটা ডেসক্রিপশনের ভিতরে। These descriptive elements are also used to define the corresponding test cases. তার মানে ডেসক্রিপটিভ যে এলিমেন্ট গুলো পাবো আমরা সেগুলা হচ্ছে করেসপন্ডিং টেস্ট কেস হবে আমাদের। সো এভরি ইউজ কেস মে বি ইউজড অ্যাজ এ বেসিস ফর টেস্ট কেসেস। প্রত্যেকটা ইউজ কেসটা এক একটা বেসিস ফর টেস্ট কেস ডিজাইনের জন্য। আচ্ছা, এভরি অল্টারনেটিভ উইদিন দ্য ডায়াগ্রাম corresponds to the separate test cases. তার মানে এটা হচ্ছে নর্মাল কনসিকুয়েন্স অফ steps to do to perform the use case, আর এটা হতে পারে এক্সেপশনাল কেস। যদি নর্মাল প্রসেসে না হয় তাহলে অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন কি আছে সেগুলো আমাদের টেস্ট কেস হবে। টিপিক্যালি ইনফর্ম প্রোভাইডেড উইথ দ্য ইউজ কেস has not enough detail to define the test cases directly, so additional data is needed like the input, expected result to make up the test cases. তাহলে আমরা যদি দেখি একটা স্যাম্পল টেস্ট কেস ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, সো আমরা একটা নাম্বার দিয়েছি UC001 জাস্ট ফর আইডেন্টিফিকেশন যে এটা টেস্ট কেসের নাম্বার। একটা টেস্ট কেসে ইউজ কেসের নাম্বারটা, ইউজ কেস নেম একটা লিখবো আমরা, তার একটা ডিপেন্ডেন্সি, এই ইউজ কেসটা যোগে কারো কোন কোন ইউজ কেসের উপর ডিপেন্ডেন্ট, যে আমার এই ইউজ কেসটা অন্য কোনো ইউজ কেসের উপর ডিপেন্ডেন্ট কিনা সেটাও নোট যেমন রাখি। ডেসক্রিপশন একটা জেনারেল ডেসক্রিপশন রাখা বা একটা কি বলবেন এটা সামারাইজ একটা কথা বলা যে ইউজ কেসের কাজটা কি আসলে, হ্যাঁ, বোঝানোর জন্য। প্রিকন্ডিশন, তার মানে হচ্ছে আমার এই ইউজ কেসটা যদি করতে হয় তার মানে আগে কি করা লাগবে। তার মানে একটা ইউজ কেস মানে একটা কাজ, এই কাজের জন্য আমার কি লাগবে, হতে পারে অথেন্টিকেশন লাগবে, আদারওয়াইজ আমি কাজটা করতে দেবো না। হ্যাঁ, আনঅথেন্টিকেটেড কোন ইউজার যেন এটা না পারে করতে। দেন এখানে আসল কাজ এখন, তার মানে প্রিকন্ডিশনও আমাকে চেক করে আসতে হবে, কিন্তু আমি তার মানে এমন না যে আমাকে কোডের মধ্যে চেক করতে হবে, আদারওয়াইজ তো সবার কাছে ওপেন হয়ে যাবে। অর্ডিনারি সিকোয়েন্স গুলা কি স্টেপ ওয়াইজ আমরা লিখবো, যে প্রথম স্টেপে কি করতে হবে, সেকেন্ড স্টেপে কি করবে, স্টেপ বাই স্টেপ পুরো ফ্লোর মতো করে আসবো আমরা। এটা যে অর্ডিনারি নর্মাল কনসিকুয়েন্স। আর এরপরে পোস্ট কন্ডিশন, যে এরপরে কি হবে, কাজটা শেষ হওয়ার পরে কোথায় নেবো আমি। এরপর যে অল্টারনেটিভ সিকোয়েন্স, যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে আর কি কি হতে পারে সেই স্টেপস গুলাও। এবং এই প্রত্যেকটা যতগুলা সিকোয়েন্স হবে, নর্মাল টেস্ট কেসের জন্য একটা টেস্ট কেস হবে, কিন্তু প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য এক একটা টেস্ট কেস হবে। হ্যাঁ, আদারওয়াইজ আপনি জাস্ট এরকম একটা টেমপ্লেটের মধ্যে দেখলে আপনি ইজিলি টেস্ট কেস ডিজাইন করতে পারবেন যে কতগুলা টেস্ট কেস হবে। ক্লিয়ার আছে স্যার? এইখানে অর্ডিনারি সিকোয়েন্সের অ্যাকশন আর পোস্ট কন্ডিশন এটা তো মনে হয় একই নাকি? না, অর্ডিনারি সিকোয়েন্স মনে করেন যে আমি একটা ব্যাংক ট্রানজাকশন করছি, তাহলে আমি কি করব, আমি কার্ডটা ঢুকলাম, পিনটা দিলাম, এটা হচ্ছে প্রি কন্ডিশন। তার মানে ভ্যালিডেট ইউজার ইজ এ প্রি কন্ডিশন, ঠিক আছে? আদারওয়াইজ আমাকে তো ট্রান্সফার করতে দেবে না। এখন আমি কি করব, প্রথমে কাজ 1 নম্বর স্টেপ, প্রেস দ্য বাটন উইথড্র, বুঝতে পারছেন? সেকেন্ড স্টেপ, তার মানে কি 1 নম্বর হচ্ছে আমরা প্রেস দ্য বাটন উইথড্র বাটন, সেকেন্ড স্টেপ এন্টার দ্য অ্যামাউন্ট, থার্ড স্টেপ এন্টার দ্য কারেক্ট রেসিপিয়েন্ট। তারপরে যখন এন্টার করব তখন আমার কাছে একটা পিন চলে আসবে, ধরেন কি বলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা বলে এন্টার ওটিপি, দেন প্রেস দ্য সাবমিট বাটন। তাহলে কি হবে, এটা হচ্ছে নর্মাল কনসিকুয়েন্স। আচ্ছা, এখন মনে করেন এটা হচ্ছে নর্মাল কনসিকুয়েন্স, একটা টেস্ট কেস দিয়ে তো আমরা করা সম্ভব। এখন আপনি চিন্তা করেন যে আপনি প্রেস করেছেন, ওয়ান টাইম কি আসে নাই, কি ব্যাপার, মোবাইলে মেসেজ আসছে না, তাহলে কি হবে, তাহলে অল্টারনেটিভ সিকোয়েন্স কি হতে পারে সেইগুলো আপনাকে বলতে হবে। আপনি কাজ করতে গেলেন, আপনি অ্যামাউন্টটা দিলেন, দুম করে বললো যে না ইয়ে নাই, কি বলে তো ফান্ড নাই, ঠিক মতো কভারেজ নাই, তো কি করবেন, বের করতে হবে ওখান থেকে। সো দ্যাট উইল বি অ্যানাদার টেস্ট কেস, তাই না? আপনি কারেক্ট রেসিপিয়েন্ট দিতে পারেন না, অল্টারনেটিভ আরেকটা টেস্ট কেস। আপনাকে তো ওই সময় বিহেভিয়ারটা কি করবে সিস্টেম, আপনাকে তো অবশ্যই সেটা টেস্ট করতে হবে, বুঝতে পারছেন?
আপনার ভয়েসও ক্লিয়ার না, আপনার ভয়েসও ক্লিয়ার না, তাই বলছি। স্যার আচ্ছা, এই যে আমার চারটা শো করলেন, এই চারটা কি টেস্ট কেস ইউজ কেস থেকে টেস্ট কেস কনভার্ট করার চার্ট, না এটা? আমরা তো এটা তো ডেসক্রিপশন, জেনারেল ডেসক্রিপশন, এটা ডেভেলপারদের জন্য, বাট এটা হচ্ছে আমাদের টেস্ট বেসিস। ওরা তো লিখে রাখবে ওদের জন্য, কারণ এটা দেখে তো প্রোগ্রামাররা কোড করবে। আচ্ছা আচ্ছা, এটা দেখে কিন্তু এটা দেখে তো সিকোয়েন্স ডায়াগ্রাম হবে। বুঝছি, এটা হচ্ছে ইউজ কেসের নাম্বার দিয়ে ইউজ কেস ডিজাইন করা। হ্যাঁ, এটা তো ইউজ কেস ডিজাইন করছে, এটা কিন্তু আমাদের কাজ না, এটা হচ্ছে ডেভেলপারদের কাজ। তো আপনি ধরেন সিকোয়েন্স ডায়াগ্রাম নাম শুনছেন না? জি। সিকোয়েন্স ডায়াগ্রামের কাজ কি আসলে? কোনো একটা ইউজ কেসের সিকোয়েন্স ডায়াগ্রাম করা। তার মানে হচ্ছে ইউজ কেসের সিকোয়েন্স ডায়াগ্রাম আর ইউজ কেস ডেসক্রিপশনের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। কিরকম? এখানে কিছু বলা নাই যে কোন কোন অবজেক্ট গুলো ইনভলভ এখানে, বাট সিকোয়েন্স ডায়াগ্রামে স্ট্রেটলি বলা থাকে যে প্রথমে কোন মেসেজটা পাঠাচ্ছি, কোন অবজেক্টকে কল করছি, সেই অবজেক্টটা কি রেসপন্স করছে সেটা আমি ধরছি, ধরার পরে এরপরে কি করতেছি, স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। একটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখলে যে প্রোগ্রামাররা নরমালি ফ্লো চার্টের মতো আর কি একটা কোড করে ফেলতে পারে। সো সিকোয়েন্স ডায়াগ্রাম এন্ড ইউজ কেস এই ডেসক্রিপশন, এটা হচ্ছে টোটালি একটা ডেভেলপ করার জন্য যেমন দরকার হয়, আমার টেস্ট কেস ডিজাইনের জন্য দরকার হয়। যেমন এখন যদি মনে করেন যে আইএসটিকিউবি তে এটা নাই, যে সিকোয়েন্স ডায়াগ্রাম বেসড টেস্ট ডিজাইন টেকনিক্স, বুঝতে পারছেন? সো এটা যদি এখন আমি বানাই একটা টেস্ট কেস ডিজাইন টেকনিক, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, যে সিকোয়েন্স ডায়াগ্রাম বেসড টেস্ট ডিজাইন টেকনিক্স ক্যান বি আ টপিক। স্যার ইউজ কেস আর ইউজার স্টোরি কি সেম জিনিস নাকি তাহলে? না, ইউজার স্টোরি তো হচ্ছে একটা গল্পের মতো, যেটা হচ্ছে ইউজার স্টোরির লেখার আবার কিছু প্যাটার্ন আছে। সেটা হচ্ছে যে খুব সংক্ষিপ্ত আকারে আসলে প্রসেসটা লেখা এবং তার কার্যকারণ কি সেটাও লেখা। যেমন স্ট্যান্ডার্ড স্টোরি লেখার যে একটা প্রসেস আছে সেটা হচ্ছে ফরম্যাট এরকম: আই নিড দিস টু, মানে অ্যাজ এ ইউজার, আর প্রথমে বলতে হয় অ্যাজ এ ইউজার বা অ্যাজ মানে আমার পরিচয় দেওয়া লাগে যে অ্যাজ এ টিচার, আমি ধরেন অ্যাজ এ টিচার আই নিড আ রিকোয়ারমেন্টস। তাহলে রিকোয়ারমেন্টস শুধু বললে হবে না, আপনি রিকোয়ারমেন্টস কেন দরকার, কি করেন আপনি? আমি বললাম যে আই নিড এ পেন, তা আপনি বলবেন যে তুমি তো কি বলে সুইপার, তুমি আবার পেন দিয়ে কি করবা? তো চাইলেই তো হবে না। তো আমি বলবো কি, অ্যাজ এ টিচার আই নিড আ পেন so that I can write on newsprint paper. দেখেন কতটা এলাবোরেট কথাবার্তা না? কারণ আমি যদি বলতাম আমার পেন দরকার, আপনি ডিজাইন করতেন একটা বল পেন অথবা একটা ফাউন্টেন পেন, কিন্তু আমি যখন ফাউন্টেন পেন যদি ডিজাইন করে দেন, আমি তো কাগজে লিখবো নিউজ প্রিন্টে, তাহলে তো কালি চুষবে, তখন আমি বলবো যে না, প্রোডাক্ট তো ভালো হয় নাই। সো আমাকে যেন এমন প্রিসাইজলি কথা বলতে হয় ইউজার স্টোরি লেখার সময়, যাতে করে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি হবে। যে জন্য আমি বলে দিচ্ছি যে এটা আমি কি করতে চাই, এটা নিয়ে আমার দরকার পেন, বুঝলাম, বাট কেন দরকার? তার মানে হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনি কে, এরপর আপনি কি দরকার, এরপর হচ্ছে আপনার কেন দরকার, এবং আপনি কিভাবে ইউজ করবেন এটা। এতগুলো উত্তর যদি আপনি খুব কম সেন্টেন্সের দিতে পারেন, এসে বেস্ট ইউজ কেস, এই বেস্ট স্টোরি। জি, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মুশফিক রহমান বলছিলেন কি, আপনি বুঝতে পারছেন? জি, আর নরমালি আমাদের ইউজ কেস গুলো তো করে আছে বিজনেস অ্যানালিস্ট, তো সাধারণত তাদের কাজে যেই করুক, আমরা তো টেস্টার, বুঝেন না? আমরা তো গোল আলু মার্কা লোক, আমরা সবকিছুই টেস্ট করব, বুঝতে পারছেন? আমাদের তো মাপ নাই। স্যার এই পর্যন্ত স্যার কোনো প্রজেক্টে ইউজ কেস পাইলাম না স্যার। শোনেন, আমার এইভাবে বলেন না, পরে আবার ওই যারা ডেভেলপার ম্যানেজাররা আমাকে দেখতে পারবে না, বলবে যে এই লোক ট্রেনিং দিয়ে মাথা নষ্ট করছে এদের। না, আমরা কিন্তু আমাদের প্রজেক্টে এটা করি, আমাদের প্রজেক্টে ইউজ কেস আমরা ইউজ করি আর কি, আমাদের শুরু থেকে আমাদের যে টেস্ট কেস ডিজাইন যেগুলো করি আমরা ইউজ কেস থেকে করি, এসএস দেখে সবগুলো প্রিডিফাইন্ড। ওকে,
সো সেকেন্ড পার্ট, থ্যাংক ইউ। থার্ড পার্টও কি আজকে শেষ করবেন? না আমার মনে হয় স্যার আজকে এই পর্যন্তই থাকলো, এগুলো একটু না মাথায় ঠিক আছে, ঢুকাই। আমি বুঝতে পারছি। হ্যাঁ ওকে, আমি জানতাম। হ্যাঁ বলেন। জাকারিয়া শাহেদ একটু কাছে আসেন প্লিজ। স্যার আমি আকিফ বলছিলাম। জাকারিয়া বলছেন না, কে বলছে? আরেকবার বলেন তো। আকিব রাতুল। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, দুইজনের হাইলাইট হচ্ছে তো এই জন্য বলেন। হ্যাঁ আকিফ রাতুল বলেন। জি, অল্টারনেটিভ যেটা আপনি যে উদাহরণটা দিলেন যে আমরা হচ্ছে ওই কার্ড ঢুকাইলাম, তো ওইখানে যেটা এরকম মানে আমি যদি এভাবে ধরি যে আমি কার্ড ঢুকায় দুটো অপশন থাকে অনেক সময়, যে একটা প্রি ডিফাইন কিছু মানি ট্রানজাকশন থাকে 10,000 5,000 এরকম, আর একটা আছে যে আদার লেখা, যে আমি টাইপ করলাম। এই জিনিসটা কি আসলে অল্টারনেটিভ কিনা? না না, আপনার হচ্ছে ফান্ড ট্রান্সফার করা দরকার যেদিক দিয়ে করেন। সো নর্মাল প্রসেস দুইটা বললেন আপনি, কিন্তু আমি বলছি অল্টারনেটিভ মানে হচ্ছে যদি এক্সেপশনাল কিছু ঘটে যায়। ধরেন আপনি প্লেস করতে গেলে তো অনেক কিছু করার পরে প্লেস করতে গিয়ে দেখলেন যে পিন আসলো না, তার হলো না তো। তার মানে অল্টারনেটিভ যত ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হবে সবগুলো আমাকে টেস্ট কেসে নিয়ে আসতে হবে। যেমন আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনে দেখছিলাম যে একটা ভ্যালিড হয় আর অনেকগুলো ইনভ্যালিড হয় না। তো আমরা যদি শুধুমাত্র পজিটিভ টেস্টার হই, তার মানে শুধু অর্ডিনারি সিকোয়েন্স গুলাই টেস্ট করব, কিন্তু এক্সেপশনাল গুলা যদি ফেল করে, যতগুলা কারণে ফেল করতে পারে সবগুলা টেস্ট করতে হবে তোমাকে। ওকে, বুঝছি। তার মানে নেগেটিভ টেস্টিং গুলো। হ্যাঁ, অল্টারনেটিভ মানে হচ্ছে যে নরমাল সিকোয়েন্স না, কেন হচ্ছে না, অনেকগুলা ফেলিওরের কারণ থাকতে পারে এট এনি পয়েন্ট। হ্যাঁ, ধরেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, হতে পারে একটা ইভেন্ট, তখন আপনার কি করবেন? কার্ডই খেয়ে ফেললো মনে করেন, কার্ড বেরোচ্ছে না আর। তখন পোস্ট কন্ডিশন হয়ে যাবে ওই ক্ষেত্রে যে কার্ড খেয়ে ফেলেছে আর কার্ড বেরোচ্ছে না। হ্যাঁ বলেন প্রদীপ। স্যার একটু কষ্ট করে প্রথম স্লাইডের ইসির ওই যে 10টা যে টেস্ট কেস হইলো এটা একটু বুঝি নাই ভালোভাবে, এটা যদি একটু। গ্রেট কোশ্চেন। কারণ হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেহেতু আছে এটা তো ভালোভাবে বোঝা উচিত। শুধু অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট না দিলেও বুঝতে হতো আপনাকে। হ্যাঁ এটাই স্যার। আচ্ছা 10টা হলো, আমরা এখান থেকে তো দেখছি শুরুটা না? জি স্যার। এটা 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 হচ্ছে প্রথম কথা হলো আমি একটা টেমপ্লেট বানাই নিলাম। কি টেমপ্লেট? ভেরিয়েবল গুলা, প্রত্যেকটা ভেরিয়েবলের ইকুইভ্যালেন্স ক্লাস গুলা বানিয়ে নিয়েছি। ক্লাস ইজ নাথিং বাট কন্ডিশন, তাই না? ভ্যালিডিটি ইনভ্যালিডিটি টেস্ট করা, তার স্ট্যাটাস, এবং আমি কিছু রিপ্রেজেন্টেটিভ নিয়ে নিয়েছি অথবা স্যাম্পল ডাটা মানে ইনপুট। সো এই যে এগুলা করলাম, করার পরে আমার মূল আসলে কাজ হচ্ছে প্রথম দুইটা ভাগ করব। একটা হচ্ছে ভ্যালিড টেস্ট কেস করা প্রথমে, তার মানে হচ্ছে ভ্যালিড গুলো আগে টেস্ট করবো। আমরা জানি যে ভ্যালিড কোনটা, প্রথম লাইনটা সবুজ রং গুলো হচ্ছে ভ্যালিড। তো সবুজ রঙের উপরে আমি থাকবো, দেখি ম্যাক্সিমাম কয়টা, ম্যাক্সিমাম মিনিমাম বলে না, একদম এক্স্যাক্টলি কয়টা টেস্ট কেস লাগবে। এর থেকে কমালে আপনার কভারেজ হবে না, এর থেকে বাড়ানো হচ্ছে এটা হচ্ছে বোকামি কাজ, খামাখা বেহুদা টেস্ট করা। সো আমরা বেহুদা কাজও করবো না, আবার আমি ল্যাকও রাখবো না, 100% কভার করতে হবে আমার টেস্ট কেস ডিজাইন করার জন্য। তার জন্য আমরা অপটিমাইজেশন কি ভ্যালিড ইনভ্যালিড দুইটার উপরেই করব অপটিমাইজেশন? এখানে তো অপটিমাইজেশন কোনো কথাই বলি নাই। না আমি এমনিতে তো অপটিমাইজেশন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের জন্য তো। হ্যাঁ, সব ক্ষেত্রেই তো বাউন্ডারি ভ্যালু মানে হচ্ছে অপটিমাম করার পরে যখন কোনো একটা ভ্যালু ধরবো আমি রিপ্রেজেন্টেটিভ, সেটার বাউন্ডারিতে ধরবো আমি, বাউন্ডারিতে এখন তার নেবারিং গুলা ধরে সহ ভ্যালিড হোক ইনভ্যালিড হোক সবগুলোর ক্ষেত্রে। বাউন্ডারি প্রসেসটাই তো ইটসেলফ একটা অপটিমাম প্রসেস। হ্যাঁ, বাট বাউন্ডারি তো হচ্ছে যে যদি বেশি হয়ে যায়, আমি যদি 3টা করে ধরি তাহলে তো 6টা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অপটিমাম মানে হচ্ছে আমি ওই যে 2টা বাদ দিতে পারলাম, ভ্যালিডের জায়গা থেকে। হ্যাঁ, ওই জায়গাটাই হচ্ছে
আমার হচ্ছে অপটিমাম করার কথা। এখন এইটা ওই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা ইসির ওপরে যদি ইম্পোজ করি, তার মানে এইটার এখন মডিফাইড বা রেকটিফাইড অথবা রিফাইন্ড যাই বলেন টেস্ট কেস ডিজাইনটা কি হবে। তার মানে রিফাইন্ড বলতে বোঝাচ্ছি এখন যে আপনার কয়টা রিপ্রেজেন্টেটিভ হবে এবং অতগুলা রিপ্রেজেন্টেটিভের জন্য নাম্বার অফ টেস্ট কেস কি বাড়বে না কি হবে। কমবে তো না, বাড়বে শুধু। কারণ যদি আমি বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস দেখলাম যে আমার তো আসলে রিপ্রেজেন্টেটিভ বাড়ছে, কমে নাই, সো বাড়বে। কিন্তু কয়টা টেস্ট কেস, মানে ম্যাক্সিমাম কয়টা টেস্ট কেস হতে পারে, এর বেশি যেন না হয়। সেটাই আমাকে ডিজাইন মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে ওইটা। তো এখন আমরা কি করলাম, প্রথমে করলাম হচ্ছে ভ্যালিড টেস্ট কেস গুলো আমি এক্সিকিউট করলাম, কারণ ভ্যালিড টেস্ট কেস গুলো নিয়ে আমার কোনো চিন্তা নাই, অল দ্য ভ্যালিড, এত কিছু মাথায় রাখার দরকার নাই। কিন্তু যখন আমরা ইনভ্যালিড যাব, রুলস হচ্ছে একটা, কি রুলস, একটা ইনভ্যালিড নিলে বাদ বাকি সব ভ্যালিড নিতে হবে। এটা থাম্ব রুলস, কোনোভাবে এটা ভায়োলেট করা যাবে না। যে আমি যদি একসাথে দুই ইনভ্যালিড নিতাম তাহলে নাম্বার অফ টেস্ট কেস এমনি কমে যেত। যে আমি ধরেন আমি এখানে এটার ইনভ্যালিড নিলাম, এটার ইনভ্যালিড নিলাম, আর এটার ইনভ্যালিড নিলাম, তো থাকে কয়টা, এরপর এটা নিলাম, এটা ইনভ্যালিড, এটা নিলাম, এটা নিলাম, এর পরের বারে হয়ে যায় 6টা দিলেই হয়ে যায়। বাট যখন ইনভ্যালিড টেস্ট কেস বলবো আমরা, তখন হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের, যতগুলো ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবলের ইনভ্যালিড নিলে বাদ বাকি সব ভেরিয়েবল গুলাই ভ্যালিড নিতে হবে, এটাতে থাম্ব রুলস। সো এইভাবে যদি আমরা ডিজাইন করি তাহলে আমরা দেখলাম যে ভ্যালিড আর ইনভ্যালিড মিলে মোট 10টা হয়। এই তো স্যার এইখানে ইনভ্যালিড দেখেন, ইনভ্যালিড যদি একটু ডায়াগ্রামে দেখি, প্রতিটা একটা ইনভ্যালিড আছে। হ্যাঁ, প্রতিটা একটা করে ইনভ্যালিড আছে। যেমন এটা হচ্ছে একটা ইনভ্যালিড, দেখেন বাদ এটা বুঝতে পারছি, কিন্তু ভ্যালিডের ক্ষেত্রে আপনার এই যে মানে এই প্রথম দুটো নাই, প্রথম দুটো নাই কে বললো, মানে ওই যে ওই পেজে যান স্যার একটু ইয়ে করে, হ্যাঁ এই যে প্রথম T4 T5 নাই, এই নিচে আছে T4 T5 নাই, মানে মানে আই মিন এই যে প্রথম T4 আছে তো, না না নিচে যে স্টার চিহ্ন আর কি সেটা বলছি। হ্যাঁ, যে স্টার চিহ্ন আছে, যে এই যে শিপিং কস্টে এইখানে আছে, কিন্তু আবার উপরে T6 T7 ভ্যালু অফ গুডস নাই আর কি, ভ্যালু অফ গুডস এর কোনো ভ্যালু দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, আবার ভ্যালু অফ গুডস এ নাই, কোনটাতে আছে? তেমন তিনটা ভ্যালু না, তিনটা ভ্যালু তো আছে দেখেন। আচ্ছা, এখানে নেগেটিভ ভ্যালু নিলে তো আমার পজিটিভ ভ্যালু নেওয়ার দরকার নাই, তাই না? আরে আমি একটা প্যারামিটারে দুইটা ভ্যালু দেবো কি করে একটা ভেরিয়েবলে? গুলাই ফেলছে স্যার। আপনি দেখেন প্রত্যেকটা রোতে 3টা করে আছে কিনা ভ্যালু। T4 দেখেন 1টা 2টা 3টা, এই যে 1টা 2টা 3টা। T5 এ কি 1টা 2টা 3টা? আরে আমার প্যারামিটার আছে 3টা একটা মেথডের। আচ্ছা আচ্ছা, এর থেকে বেশি আমি নেবো কি করে? আমি 2টা নিলে কোথায় গুডস এর ভ্যালু যদি আমি দুবার নিতাম, এখানে একটা এখানে একটা, কোন ভ্যালু নেবো? 1000 নেবো না -1000 নেবো? এটা প্রবলেম হচ্ছে, এটা দেখলে হুট করে অনেকে আপনার ইয়াটাকে আপনার রোটাকে আসলে কাউন্ট করে। প্রবলেমটা হয়ে যায় এখানে, হুট করে অ্যাট এ গ্লান্স দেখায় কিন্তু। হ্যাঁ, না আপনাকে দেখতে হবে ভার্টিক্যাল, হরিজন্টাল না। আমরা যখন T4 দেখছি তখন বাদ দেন অন্যগুলা, T4 5টা বাদ দেন। জিনিসটা আমি দেখলাম হচ্ছে যে আমরা যখন হচ্ছে টেস্ট ম্যাট্রিক্স করি তখন এইভাবে করি আর কি। তাহলে T4 এর দিকে তাকান, মনে করেন যে হাত দিয়ে ঢেকে আমি হাত দিয়ে ঢাকলে তো আপনারা বুঝতে পারবেন না। তো T4 দেখেন, T4 আমি নিয়েছি কি এই গুডস এর ভ্যালু, এই যে EC12 নিয়েছি, আর নিয়েছি এটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে বাদ বাকি ডিসকাউন্টের EC21 নিয়েছি ভ্যালিড, আর নিয়েছি 31 নিয়েছি যেটা শিপিং কস্ট, এটা ভ্যালিড, তাই না? এই 3টাই তো নিয়েছি। আচ্ছা, আমি কি ভ্যালিড ওই ভ্যালু অফ গুডস এর নিতে পারতাম না যদি নিচের থেকে একটা না নিতাম? আমি তো যখন নিচে থেকে নিচের কোনো একটার যখন ডিসকাউন্টের যখন ইনভ্যালিড নিয়েছি তখন তো ভ্যালিড নিয়েছি গুডস এর, দেখছেন 6 নম্বরে। মানে এক ভ্যালু অফ গুডস থেকে যদি আমি ইনভ্যালিড নেই, আমার ভ্যালিড নিতে হবে ডিসকাউন্ট থেকে, আইদার ডিসকাউন্ট অথবা তাই তো শিপিং। বললাম যে যখন একটা ভেরিয়েবলের ইনভ্যালিড নেব তখন কি ওই ভেরিয়েবলের কি আবার কি ভ্যালিড নেওয়া যায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কনফ্লিক্টটা লাগতেছিল আর কি। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? জি জি জি, ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন করব।
হচ্ছে যে যদি আমাদের এমন সিনারিও থাকে যখন আমরা দুইটা ইনভ্যালিড কেস নেই, দেখা যায় যে ওই সময় প্রোগ্রামটা ক্র্যাশ করে। আপনার দুইটা একটা ইনভ্যালিড তো invalid নিতে case, পারবেন না। না আমি তো বলতেছি আর কি যে একটা হ্যাঁ। প্র্যাকটিক্যাল সিনারিও ছিল এরকম যে আর কি একটা ইনভ্যালিড সিনারিও প্রোগ্রামটা হ্যান্ডেল করতে পারতেছে, প্রপারলি মেসেজ দিচ্ছে, কিন্তু দুইটা ইনভ্যালিড সিনারিও হলে সে ক্র্যাশ করতেছে। না, যে কোনো একটার জন্য করে, যে কোনো একটার জন্য করে। আপনার হয়তো মানে দুটার কনসিকোয়েন্স নিয়ে আমি টেস্ট করতে যাব না কখনো, কারণ ওই যে আপনি যদি বলেন যে ক্র্যাশ করলো দুইটার কারণে, আচ্ছা দুইটার কারণে আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটার কারণে হয়েছে, কি কারণে? না, তখন হয়তো আমাকে সেপারেটলি দেখা লাগবে যে ওইটার জন্য হয় কিনা। পারবেনই না, এই জন্য একটা ইনভ্যালিড নিলে বাদ বাকি আর একটা ইনভ্যালিড নেওয়া যাবে না। আচ্ছা, অন্য কোনোটাই ইনভ্যালিড নেওয়া যাবে না, এটা হচ্ছে থাম্ব রুলস। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। স্যার ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা স্যার অ্যাসাইনমেন্টটা তো ওই যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং যে ক্লাস ওইটার উপরেই করব, তাই না? ফর এক্সাম্পল ওইখানে যে একটা মেথড কল করতেছি আমরা, সো এইখান থেকেও তো তিনটা ভ্যালু এইভাবেই নিব, রাইট? বাউন্ডারি ভ্যালু আমরা কি করেছি, আমরা করেছি হলো, দাঁড়ান, স্যার অ্যাসাইনমেন্ট কি অলরেডি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওপেন করলে তো কোশ্চেনটা দেখা যাবে। স্যার এইখানে হ্যাঁ তো ওপেনও করেছি, কিন্তু এই জায়গাতে তো স্যার যে এক্সাম্পলটা আমার দিচ্ছেন, একটা বাউন্ডারি ভ্যালু দুইটা ভ্যালু আছে, সো ভ্যালিড ভ্যালু। হ্যাঁ আমি এখানে কি আরো কি রো ইনসার্ট করে কি ওই ভ্যালিড ভ্যালুটা এখানে দিয়ে তারপরে সাবমিট করব আপনাকে? আপনার হলো, দাঁড়ান আমি ওখানে একটু ওপেন করি, এখানে ইকুইভ্যালেন্স পার্ট আছে, তো আমরা কি এইটা আছে, দেখা যাচ্ছে? জি আসছে। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, আসতেছে, হ্যাঁ, আমার মূল টার্গেট হচ্ছে ইকুইভ্যালেন্স, কি বলে, রিপ্রেজেন্টেটিভ। জি স্যার। তো এখানে আছে আমার বাউন্ডারি কোথায়, প্রথমটা দেখেন তো, বাউন্ডারি হচ্ছে 0। 0। তাহলে আমি কেন 1000 নিতে যাব? তার মানে আমাকে নিতে হবে 0 আশেপাশে। এখন আপনাকে লজিক দিয়ে বুঝাতে হবে যে 0-র সাথে আপনি কোনটা নিলে ভালো হয়, ডানে নাকি বামে, না কেন। আর আসলে নিতেই হবে এমন কোনো, মানে নিলে দেখবেন যদি 0 হলে 0 থেকে উপরে গেলে হচ্ছে ভ্যালিড হচ্ছে না। জি তাহলে আপনি কোনটা নিয়ে টেস্ট করবেন? 0 and 1। আচ্ছা, -1 যদি নিতে চান, অলরেডি তো আছে, -1000 এর জায়গায় -1 দিলেই হয়ে যায়। এমন না যে ওইটার জন্য আপনি আরেকবার -1 নেবেন, আবার নিচের জন্য কোনটা করবেন? স্যার ভ্যালিডের জন্য আমি 0 এই 12-র জন্য তো -1 দিলে তো 12 কভার করে। তার মানে স্যার রিপ্রেজেন্টেটিভ গুলো আমাদের চেঞ্জ করে আসলে এক্স্যাক্টলি রিপ্রেজেন্টেটিভ গুলো চেঞ্জ করবেন, পুরাটা চেঞ্জ করার পরে আপনি দেখবেন যে কভার ঠিক মতো বাউন্ডারি ভ্যালু হয় কিনা। যদি না হয় তাহলে আমার হয়তো রো বাড়ানো লাগতে পারে। যেমন আমার এখানে রো বাড়ানো লাগবে, তাই না? এইখানে রাইট স্যার। তো তার মানে কি, আমি ভ্যালিডের এখানে রো বাড়াই দেবো, আমি এতটুকু ভ্যালিড পর্যন্ত ঠিক থাকবে। তার মানে আমি এখানে আরেকটা রো বাড়িয়ে এটা মার্জ করে দেবো। জি স্যার এখন বুঝছি, মানে এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি কি রো বাড়ায়ে তারপরে ওইটাই করে দেব কিনা। তা তো অবশ্যই, নাহলে আমি অ্যাকোমোডেট করবেন কি করে? ধরেন আমি যদি বিলো এটা করি, তাহলে আমরা কি করব, এইটা মার্জ করে দেব। এটা মার্জ হবে, মার্জ কই, ওই যে এইটা মার্জ করে দেব। হ্যাঁ, ডিসকাউন্ট দরকার নাই, এইটা আর এটা মার্জ করে দেব। তাহলে আমি এখানে একটা ভ্যালু নিলাম আর এখানে আর একটা নিলাম, তাহলে এখন বসান, এইবার এগুলা সব অফ করে দেবেন। অফ করে দিয়ে দেখবেন যে আরো কত বাড়ানো যায় কিনা। কতগুলো টেস্ট কেস আসে। হ্যাঁ, তবে সে প্রথম হবে যার 100% কভার হবে, কিন্তু মিনিমাম টেস্ট নাম্বার অফ টেস্ট কেস হবে। ওকে স্যার, বুঝতে পারছি। মানে এমন না যে 100% কভার করতে গিয়ে আপনি অনেক বেশি টেস্ট কেস বাড়িয়ে দিয়েছেন আর 100% কভার হয়েছে। দিস ইজ নট দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার 1 হচ্ছে 100% হতে হবে, সেকেন্ড হচ্ছে মিনিমাম নাম্বার হতে হবে আপনার। জি স্যার, মিনিমাম নাম্বার তো অবশ্যই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এর ভিতরে রয়েছে। হ্যাঁ সেটাই। এখন আমার মনে ক্লিয়ার হয়েছে না সবার? জি ফিল আপ করে এটাকে ডাউনলোড করে আপনাকে দিব নাকি এখানে? হ্যাঁ, অলরেডি আপনার নামে একটা কপি চলে গেছে।
স্যার আমার নামে তো আসছে, এখন আমি ফিল আপ করলে কি ওইটা কি আপনি ওটা ওপেন করবেন, ওখানে অনলাইনে ওপেন করবেন, দেখবেন যে পেয়ে যাবেন। আমি যেমন ওপেন করলাম না, আপনি ওরা ওপেন করতে পারবেন, ওটা ওইখানেই থাকবে, আপনারই কপি। স্যার এইখানে আছে, বাট আমার কোশ্চেন হচ্ছে আমি এখন এইটা ফিল আপ করলাম, করে ফিল আপ করে বাস হয়ে গেল, সাবমিট আপনি টার্ন ইন করে দেবেন। কাজ হয়ে যাবে, যখন ফাইনাল যখন হয়ে যাবে টার্ন ইন করে দেবেন। স্যার এই EC23 এটা কি বোধহয় স্পেলিং মিস্টেক তাই না? D greater than 100 আই থিংক। কোনটা জানো? EC23 EC23 11 নম্বর রো। 11 নম্বর রো 223 হ্যাঁ 23 D greater than 100 হবে না? ও ইয়েস, হ্যাঁ D greater than 100 ডি হবে। ঠিক আছে, বুঝা গেছে। এগুলোর একটু ফন্ট সাইজ বড় করে দিই যাতে এটা কি সবার মেইলে চলে গেছে? এটা গুগল ক্লাসরুমে আছে, আপনার গুগল ক্লাসরুমে ঢুকলেই পাবেন। পাইছি কিন্তু ওপেন হচ্ছে না। স্যার আমি তো ওপেন করে দেখলাম যে অলরেডি হচ্ছে এই যে টিক গুলো বসানো আছে, এগুলো হ্যাঁ ঠিক তো, আমি বসিয়ে পাঠাইছি, ওটা তো স্যাম্পল অলরেডি ইসিতে আমরা পড়ে আসছি ওটা, তাই না? সো আপনি টিক তুলে দিয়ে আপনি করবেন আপনার মতো করে। টিক তুলতে কি নিষেধ করছি আমি? আমাদের শেষ হয়ে গেলে তো টার্ন ইন। আমার কোশ্চেন হচ্ছে যে ওইটাতে তো টিক চিহ্ন দেয়া, এখন আমার কি করণীয় এখানে তাহলে? হ্যাঁ এই যে সবার নামে কিন্তু একটা কপি করে চলে গেছে। তো আপনারা যখন এটা ক্লিক করে ওপেন করবেন, আর অন্য সাইডে চলে গেছে। আমি হোল স্ক্রিন শেয়ার করি তাহলে। এই যে এটা হচ্ছে কার নামে গেছে? ABWV অ্যাডমিন। হ্যালো আসসালামু স্যার, জান্নাতুল ফেরদৌস আমার নাম আসছে। এই আপনি নামটা চেঞ্জ করেন আপনি না। নামটা চেঞ্জ কেন করেন না বলেন তো? আমি তো জান্নাতুল ফেরদৌস, কত সুন্দর নাম, আর আপনি কি ABWV? জান্নাত আপনার মেল আইডিটা পাঠিয়ে দেন স্যার, আপনার যে জিমেল আইডিটা আছে জান্নাত ওইটা পাঠিয়ে দেন। না এটা তো আপনার লগইনে আছে, তার জন্য আপনি এটা পাইছেন। স্যার আমি এটা ওপেন করতে পারতেছি না, এটা কি কোনো ওয়ে আছে? মানে আমি শুধু লেখাটুক পাচ্ছি আর কি, ডিয়ার স্টুডেন্ট ইউ আর রিকোয়েস্টেড টু রিপ্লাই। এই যে দেখেন, আপনি তো আমি তো স্টুডেন্ট হিসেবে ঢুকি নাই। এই যে দেখেন, আমি এটা আপনাদের না, এই যে 37 জন অলরেডি টার্ন কি একজন করে ফেলেছে। জি স্যার আমি করছি। ঠিক আছে, এখন এই যে আমি যে কারোটা এরকম করে দেখতে পারবো। এখন এখানে ক্লিক করলাম, এই যে ওপেন হচ্ছে। তা আমি যদি পাই, আপনারা তো পাবেনই, কারণ হচ্ছে যে আপনার নামে তো অলরেডি চলে গেছে। এটা ক্লিক করলেই হবে। ওই যে ওপেন দিলে, এই ওপেন দিচ্ছি, ওপেন দিলে ওই লিংকে ঢুকে হ্যাঁ টার্ন ইন দিতে হবে নাকি? আরে টার্ন ইন তো শেষ হলে দেবেন। টার্ন ইন মানে হচ্ছে আপনি কাজ কমপ্লিট করেছেন। আবার এখানেও দেখেন লিংক আছে, আপনার ওখানে চলে গেছে। এই যে এখানে দেখবেন যে ফুল ফ্লেজে পাবেন। এই যে এটা টার্ন ইন করার দরকার নাই, আপনি জাস্ট নেমের উপরে ক্লিক দিবেন, সাবমিট। হ্যাঁ এখানে চলে আসছে, দেখছেন? ডান হলে টার্ন ইন করে দেবেন। সাবমিটেড তো কোনো কিছু নাই, ক্লোজ করলেই তো সেটা টার্ন ইন হয়ে যাবে। আমি আসলে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ টার্ন ইন থেকে ক্লিক দিয়ে দিতে হয়। কোন জায়গাতে? না টার্ন ইন ক্লিক করে দিতে হয় আর কি। কোন জায়গাতে? ওইখানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন টার্ন ইনে ক্লিক করে দেবেন। কই টার্ন ইন কই? এখানে তো টার্ন ইন পাচ্ছি না। টার্ন ইন একটা আছে। টার্ন ইন হচ্ছে ভাই ওই যে ডান সাইডে উপরের দিক দিয়ে একটা পপআপের মতো আসে। নেমের উপর ক্লিক করেন। আর প্রদীপ দা কি ব্রাউজার কি ফায়ারফক্স না ক্রোম? আমার ক্রোম ভাইয়া, ক্রোম। হ্যাঁ ক্রোমে ইজিলি পাবেন। নেমের উপর ক্লিক করেন। আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করাতে পাচ্ছিলাম না, ক্রোম দিয়ে নামের উপর ক্লিক করেন, দেখেন ঢুকে গেছে। সার্চ যেভাবে দেখাচ্ছে এইভাবে একটা লিস্ট আসবে। মানে টার্ন ইনটা কোথায় আছে? টার্ন ইন পাচ্ছি না। টার্ন ইন পরে কিসে জায়গাতেই? আমি তো টার্ন ইন লেখাটা নামের নিচেই পাইলাম, এখন কেউ পাচ্ছে না কেন? হ্যাঁ নামের নিচে টার্ন ইন লেখা। একজন নামের নিচে আছে। স্যার একজন একটা ইমেজ শেয়ার করেন একটা। ওই যে স্কাইপে দিছে। হ্যাঁ এরকম এরকম থ্যাংক ইউ। না আমি আসলে এ পর্যন্ত গুগল ক্লাসরুমে আমি স্টুডেন্ট হিসাবে ঢুকতে পারি নাই। মানে এমন কোনো ক্লাস করি নাই আমি কারো যে আমি স্টুডেন্ট হিসাবে আমি গুগল ক্লাসরুমে ঢুকছি, এরকম হয় নাই।
যার জন্য আমি পেজ ওপেন করছি, এখন টার্ন ইন বাটন তো পাচ্ছি না। এই যে টার্নিং আছে ডান দিকে নামের নিচে। আগে ওপেন করতে হবে, তারপরে কাজ শেষ হলে তারপরে টার্ন ইন, তারপর টার্ন ইন দিবেন। হ্যাঁ, কাজ শেষ এখন তো টার্ন ইন দেওয়ার দরকার নাই। না কিন্তু আপনি যে ওপেন করছেন, আপনি যে পেজটা শেয়ার করছেন, এখানে ওপেনের ইয়েটা কই, অপশনটা কই? ওপেন হচ্ছে, আমি রেড মার্ক দিয়ে দিছি দেখেন, ওখানে ক্লিক করলে আপনারটা ওপেন হবে। ফাইলে ক্লিক করেন ভাইয়া আপনার নামটা যেখানে আছে সেখানে ক্লিক করলেই তো আপনি ওপেন হবেন। এই যে এসকেপিতে দিছি একটা স্ক্রিনশট দেখেন। কাজ শেষ না হলে কাজ একদম ডাইরেক্ট স্কাইপেতে আছে। আপনি একটা কাজ করেন, কাজ শেষ না হলে টার্ন ইন শেয়ার করেন আপনাকে। তাই বলে টার্ন ইন দেওয়া মানে হচ্ছে যে এটা আপনি সাবমিট করে দিবেন, এটা কাজ শেষ হওয়ার পরে দিতে হবে। পাইছেন টার্ন ইট বাটনের উপরে, আর যা আপনার নামের উপরে ক্লিক করলে নামের ওখানে তাই আপনি। আচ্ছা, যে পাচ্ছেন না একটু উনি স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা স্যার, আমি তো টার্ন ইনই করে ফেলছি, তখন কি হবে? আনটার্নিং করেন, আনটার্নিং করতে আনসাবমিট করতে হবে। আনসাবমিট কি করা যায়? জি 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 স্যার আমিও করে বলছিলাম এখন তো পাচ্ছি না। আনসাবমিট করা যায়। ও আচ্ছা, আনসাবমিট করা যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট। আগে পেজটা ওপেন থাকতে হবে, পেজটা ওপেন থাকলে আনসাবমিট করতে পারবেন। ওই যে টার্ন ইনের উপরে যে নামটা আছে ওইখানে ক্লিক করলে পাওয়া যায় আর কি। ওকে ওকে, এখন ঠিক আছে। এই যে এখন 0 হয়ে গেছে আবার। ও আপনি না করে টার্ন ইন করছেন, আমি বললাম যে শেষ করে ফেলেছেন, মানে এত ফাস্ট। আমি আসলে ওপেন করতে গিয়ে টার্ন ইন করে ফেলছিলাম। আমি তো হচ্ছে করে ফেলেছেন আপনি, এই যে আপনারটা খুলতেছি না, সবাই তো দেখে ফেলবে। তাহলে যদি আর কোনো কোশ্চেন আছে কারো? না নাই স্যার, আমার স্যার। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। আপনারা কি বলে, যারা পড়াশোনা একটু ঢিলা দিচ্ছেন তারা কিন্তু ঢিলা দিয়েন না, যদি উপদেশটা হচ্ছে কমন উপদেশ। কমন উপদেশ হলেও আপনার এই প্রসেস ফলো করেন না, খরগোশকে ফলো করেন না। খরগোশকে জীবনেও ধরতে পারবেন না, ও খুব দ্রুত যাবে তো ধরতে পারবেন না। আপনারা সবসময় ফলো করবেন কচ্ছপকে, কচ্ছপের সাথে হাঁটতে থাকবেন সব সময়, দেখবেন যে পাস করে যাবেন। সো আমরা তো আসলে এই আপনি যে ডকুমেন্টস শেয়ার করছেন এর বাইরে আর কিছু দেখব না। এগুলো পড়ে শেষ করেন না, তারপরে যদি চান তাহলে মোটা মোটা বই দিয়ে দেবো, পড়েন। না 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 না, এগুলো শেষ করা অনেক টাফ। এগুলো শেষ করা অনেক টাফ। এই 93 পৃষ্ঠার একটা বই আপনি পড়েন, পড়ে পরীক্ষা দেন তো। না না, অনেক অনেক টাফ, আসলে এত সময় বের করা যায় না আর কি। প্লাস হচ্ছে এত কিছু মাথায় রাখার একটা ব্যাপার আছে, মাইন্ড ম্যাপিংটা ইম্পর্টেন্ট। আপনার ইচ্ছা করলে মাইন্ড ম্যাপিং করে ফেলতে পারেন। আমি কিন্তু পড়াশোনার সময় মাইন্ড ম্যাপিং করি। সো মাইন্ড ম্যাপিং করলে, কারণ আমার স্মরণ শক্তি খুবই কম, খুবই বাজে অবস্থা, আমার মনে থাকে না কিচ্ছু। 4 নাম্বার চ্যাপ্টার ভাবছিলাম আরো বড় হবে, আপনি মনে হয় 3টে ভাগ করেছেন। 21 পেজ আরো বাকি আছে তো এখনো। হ্যাঁ 21 পেজ, 19 পেজ মনে হয়, আর 37 পেজ মেবি, এরকম কিছু একটা হইতে পারে। আচ্ছা, যেটা বাকি আছে 37 পেজ। স্যার আমাদের কি পাশাপাশি কি ওই সিলেবাস থেকে কি কিছু দেখার আছে? দেখতে পারেন, সিলেবাস তো হচ্ছে মেইন কনসার্ন, ওটা দেখেই আসলে সিলেবাসে প্যারাগ্রাফ আকারে লেখা আছে, আর এখানে আমরা বুলেটিং করে দিচ্ছি যাতে করে চোখে পড়ে। আপনি সিলেবাস পড়লে মানে পড়তে 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 আপনি দাগাতে দাগাতে যা করবেন ওগুলো এখানে করা আছে। বরং সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, যেগুলো ওখানে নাই। ওইখানে নাই, রাইট রাইট রাইট। প্রাইমারি স্কুলে থাকতে ফাইনাল এক্সামের আগে স্যাররা বলতো এই বই নিয়ে আসিস, বই দাগাই দিব নি। দাগানো বই। একজন আমাকে বলতেছে স্যারের এই সিলেবাস গুলো, এই স্লাইড গুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট
তা আমি বললাম যে এই সমস্ত কালো লেখাগুলো ইম্পর্টেন্ট, তবে কালো লেখার মাঝখানে যে সাদা অংশগুলো আছে সেগুলো পড়লে আরো ভালো হয়। স্যার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হলো এইখানে আপনি যে এক্সাম্পল গুলো দিচ্ছেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঠিক আছে, আমরা তো ইচ্ছা করলে এক্সাম্পলটা চেঞ্জ করতে পারবো, রাইট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, মানে ওভাররাইট করতে পারবো। আমি বলতেছি 1000 এর জায়গাতে তো 1 ও দিতে পারি। আপনাকে তো ওইটার জন্য তো দিছি অ্যাসাইনমেন্টটা, কেন বাউন্ডারি ভ্যালু দিলেই তো আপনাকে চেঞ্জ করতেই হবে। জি জি জি, প্রো এক না প্রো কাজটা করা যাচ্ছে, ঠিক আছে জি। ওকে ঠিক আছে তাহলে। ওকে স্যার, জি আল্লাহ হাফেজ, ওকে আসসালামু স্যার, আলাইকুম। গুড ডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান। হ্যাভ এ নাইস ডে। আজকে ইফতেখার ভাইয়ের কথা শুনতে পাইনি আমরা। না বলছি ভাই, মানে 1-2টা শব্দ বলছি আর কি, আচ্ছা, কারণ কি ক্লিয়ার আজকে শোনা যায় না। বিজি ছিলেন নাকি? না না না, বিজি ছিলাম না। কারণ আপনাকে তো সবসময় ফ্রন্ট স্ক্রিনে দেখি ফার্স্ট বেঞ্চার, আজকে আপনি ফার্স্ট বেঞ্চার ছিলেন না, ব্যাক বেঞ্চে চলে গেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে। ওকে, কারণ হচ্ছে আপনার মাঝে মাঝে এক্সপ্লেনেশন গুলা, বোঝানোর টেকনিক গুলা বেশ ভালো। স্টুডেন্টরা যেহেতু নেটিভ আপনি ওদের সাথে, ওই জন্য আপনি ওদের একদম মনের মতো করে এক্সাম্পলও দিতে পারেন, মানে রিলেটেড টু দেয়ার অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি আমি নিজেও রিলেট করি আর কি, যখন বলি নিজেও রিলেট করার চেষ্টা করি আর কি, মানে অ্যাকচুয়ালি পার্সোনাল মানে এক্সপেরিয়েন্স থেকে। নলেজ মানে হচ্ছে রিলেটিং টু দা, মানে কোনো কিছুর সাথে রিলেট করে আমরা আসলে শিখি। জি ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন আসসালামু সবাই। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এর মানে হচ্ছে রাজিয়া আছেন নাকি? রাজিয়া, শশী? জি স্যার। ও আছেন, আমি জি। ভাবছি যে আপনি হয়তো নাই, এই জন্য। আমার ক্লাস নেওয়ার এক্সপেরিয়েন্সে দেখা যায় ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে স্টুডেন্টরা 2-1 জন যায় না, মানে হচ্ছে আসলে সে সামনেই নাই ওখানে। না না না, আমি আসলে যে লাস্ট পর্যন্ত থাকি, যে সবার শেষে মানে শেষ পর্যন্ত থেকে তারপর লাইনটা আচ্ছা কাটি আচ্ছা আর আচ্ছা, কি। এই যে দেখেন কি বলে, শারমিন আক্তার, তিথি। তিথি আছেন নাকি? দেখি শশী। স্যার। আচ্ছা ঠিক আছে। রাজিয়া, রাজিয়া আছেন নাকি? রাজিয়া সুলতানা? রাজিয়া, রাজিয়ার একটা নাম কি কাজল রেখা? নাই, দেখছেন? তার মানে হচ্ছে অন করে থুয়ে চলে গেছে। ওকে, খুদা হাফেজ। জি, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।